আচ্ছা, আমরা গত ট্রেনিং এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে যে লিন সিক্স সিগমার ডিটেলস, সিক্স সিগমা অ্যান্ড লিন, এবং প্রত্যেকটা বেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে, লাইক হোয়াইট বেল, ইয়েলো বেল, গ্রিন বেল, ব্ল্যাক বেল্ট। আজকে যে বিষয়টা আলোচনা করব, আজকের মেইন টপিকে আমরা চলে যাব যে আপনি ব্ল্যাক বেল্ট আহ, কিভাবে অ্যাজ এ ব্ল্যাক বেল্ট হিসেবে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে কাজ করবো আর কি। টোটাল ফার্স্টেই আমরা যারা এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছেন সবাই এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। আই নো দ্যাট ম্যাক্সিমাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর কিছু আছেন ফুড ইন্ডাস্ট্রি থেকে আপনারা জয়েন করছেন। তো মেইন পার্সপেক্টিভ, আমরা এখানে ম্যানুফ্যাকচারিং লাইক দিস আমরা এক্সপোর্ট করব। সো এক্সপোর্টের ক্ষেত্রে লাইক all kind of export goods like manufacturing, garments, pharmaceutical, and also এখানে যারা আছে ফুড এন্ড বেভারেজ, সকল এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে মেইন উদ্দেশ্য কি? প্রোডাকশন এফিসিয়েন্সি ইনক্রিজ হবে, লাইক কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি হবে, আপনার ডিফেক্ট কম হবে। এইটা হলো মেইন টার্গেট থাকে। তো এইটাকে মিলেই আজকে আমরা আলোচনা আলোচনা করব যে আপনি লিন প্রজেক্টের মাধ্যমে কিভাবে আপনি প্রোডাকশন এফিসিয়েন্সি ইনক্রিজ করবেন, কি কি মেথড ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনার এই প্রোডাকশন এফিসিয়েন্সি কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন। ধরেন আজকে আমরা যারা আছি এখানে, আপনাদের আগেই বলছি ব্ল্যাক বেল্ট হোল্ডার আপনাকে ধরে নিতে হবে আপনি অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড, লাইক আপনি একজন ম্যানেজার, লাইক ডিপার্টমেন্ট হেড ধরতে হবে, এজিএম, জিএম, লাইক আপনি অপারেশন হেড, এই পজিশনের লোক সবাই। আপনি যেই পজিশনে থাকেন না কেন আপনার কোম্পানিতে, এই ট্রেনিং এ যারা আছেন আজকে, আমরা যেহেতু ব্ল্যাক বেল্ট হোল্ডার, আপনি হলো সর্বশেষ ডিসিশন মেকার। লাইক আপনি সকল ডিসিশন আপনি নেবেন এবং আপনার আন্ডারে কাজ করবে গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট এবং হোয়াইট বেল্ট হোল্ডার। সো আপনার রেসপন্সিবিলিটি কি, এটা নিয়ে আজকে আলোচনা করব যে আপনি কিভাবে গ্রিন বেল্ট, হোয়াইট বেল্ট এবং ইয়েলো বেল্টকে কিভাবে আপনি তাদেরকে গাইডলাইন দিবেন এবং আপনি কিভাবে পরিচালনা করবেন অ্যাজ এ ব্ল্যাক বেল্ট হোল্ডার হিসেবে। তাহলে কি করতে হবে? আপনাকে ব্রড সায়েন্সের নলেজ থাকতে হবে সকল কিছু সম্পর্কে, এবং গ্রিন বেল্ট সম্পর্কে আপনার আগে ফার্স্টে ডিটেলস ধারণা থাকতে হবে, এবং গ্রিন বেল্টের সকল কাজগুলো কমপ্লিট হলে দেন ব্ল্যাক বেল্ট হিসেবে আপনি তাকে সাজেশন দিতে পারবেন। সো আমি ধরে নিই একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে প্রোডাকশন লাইন, এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন লাইন আছে, আপনার ফুড বেভারেজের ক্ষেত্রে বিভিন্ন প্রোডাকশন আপনার প্রসেস থাকতে পারে। সো এখানে মেইন, ধরেন আপনার অনেক ডিফেক্ট আছে ওখানে, ডিফেক্ট রেট আপনি কমাবেন, প্রোডাকশন বাড়াবেন, এটা হলো মেইন। এখানে কাজ করবেন ব্ল্যাক বেল্ট, গ্রিন বেল্ট টিম নিয়ে কাজ করবেন আপনি। আমি দুইটা বেল্ট বাদ দিয়েছি, হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট ইজ এ প্রাইমারি বেল্ট। সো দুইটা বেল্ট আপনি ব্ল্যাক বেল্ট এবং গ্রিন বেল্ট দুইটা টিম মিলে কাজ করবেন। তো প্রসেস সাকসেস ফ্যাক্টর কি হবে? যদি ডেভেলপ না প্রজেক্ট, আপনি একটা প্রজেক্ট ডেভেলপ কি করবেন? প্রবলেম আপনার আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট টাইম। কিভাবে প্রবলেম আইডেন্টিফাই করবেন এটা আমরা আলোচনা করব ডিটেলস। এবং একটা গোল নিয়ে কাজ করতে হবে। যখন প্রবলেম আইডেন্টিফাই করবেন, আপনার সকল প্রতিষ্ঠানেরই একটা গোল সেট আপ থাকে, লাইক আপনার কোম্পানির একটা গোল থাকবে নেক্সট ইয়ার আমি আমাদের প্রোডাকশন এফিসিয়েন্সি এখন আছে 55%, আমি 2025-এ প্রোডাকশন এফিসিয়েন্সি 60% করব। এই বছর প্রোডাকশন আছে আমার অ্যাটমোস্ট, গত বছর ছিল 1 লাখ পিস, এই বছর আমি করবো 1,10,000 পিস। গত বছর আমার কোয়ালিটি ডিফেক্ট ছিল অ্যাভারেজ 5%, এবার 10%, এবার আমি কোয়ালিটি ডিফেক্ট করব 5%। এমন টার্গেট থাকবে যেটা হলো হিট করবে বিজনেস পার্সপেক্টিভে, আপনার বিজনেসে যে হিট করবে এমন গোল স্টেটমেন্ট আমরা তৈরি করব। স্কোপ বাউন্ডারি, আপনার স্কোপটা কাদেরকে নিয়ে কাজ করবেন, আপনার প্রসেস যে কটা থাকে, লাইক গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার কাটিং, সুইং, ফিনিশিং, ওয়াশিং, সকল প্রসেস আপনি অ্যাড করতে পারেন। আর আদার্স সেক্টরে আপনি যদি ফুড বেভারেজের ক্ষেত্রে বলতে পারেন আপনার প্রোডাকশন ইউনিট, অ্যাসেম্বলি ইউনিট, আদার্স ফিনিশিং ইউনিট, প্যাকিং ইউনিট, কোয়ালিটি ইউনিট, আপনি এই ইউনিটগুলো নিয়ে আপনি কাজ করবেন। টিম মেম্বার অ্যাসাইন হবে। এখানে আমি বলি নেই
ব্ল্যাক বেল হোল্ডার নট 1% কাজ। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আদার্স ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি কি, ফেইলোরটাকে কাকে দেই, কোয়ালিটি, এনি কাইন্ড অফ কোয়ালিটি ফেইলোর আমরা ধরে নেই কোয়ালিটি এজিএম জিএম কোয়ালিটি ম্যানেজারের ফেইলোর। আসলে কোয়ালিটি ফেইলোরটা লাস্ট স্টেজ চেক করে হলো কোয়ালিটি, বাট ফার্স্ট স্টেপ থেকে যদি কোয়ালিটি গুডস খারাপ হয় তাহলে কোয়ালিটি ম্যানেজার এখানে কি করবে? ধরেন আপনার কাটিং এ যদি সমস্যা হয়, আপনার প্রসেসে যদি সমস্যা হয়, সুইং এর সমস্যা হয়, তারপর আদার্স প্রসেসের সমস্যা হয়, ফেব্রিকের সমস্যা হয়, আপনার ধরেন ফুড বেভারেজে যারা আছেন, ফুডের ফার্স্ট স্টেজে যদি সমস্যা হয়, লাইক আপনার টেস্টিং এ যদি সমস্যা হয়, আপনার ফুড যে প্রোডাক্ট, আপনার কেমিক্যালে যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কোয়ালিটি লাস্ট স্টেজে যে সে কতটুকু আইডেন্টিফাই করতে পারবে, কত পার্সেন্ট আইডেন্টিফাই করতে পারবে, এটা কিন্তু প্রবলেমেটিক। সো লিন কি বলে, লিন সিক্স সিগমা হলো একটা টিম। আপনাকে ফার্স্টে একটা টিম অ্যাসাইন করতে হবে। এই সাকসেস ফ্যাক্টরটাকে প্রবলেম আইডেন্টিফাই করে এবং গোল ধরে কারা কাজ করবে, এবং আপনার ফুল ফ্যাক্টরিতে টিম অ্যাসাইন করতে হবে। দুইটা টিম লাগবে। একটা টিম কাজ করবে গ্রিন বেল্ট লাইক দিস, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। আর ব্ল্যাক বেল্ট হলো ডিসিশন মেকিং বা জাস্ট আপনার হায়ার অথরিটি হিসেবে হোল্ডার কাজ করবে। ব্ল্যাক বেল্ট হোল্ডার কাজ করবে এখানে। তো গ্রিন বেল্ট আপনাকে কি সাপোর্ট দিবে, আমরা গত ক্লাসে আলোচনা করছি। গ্রিন বেল্ট হলো আপনাকে টোটাল ডেটা নিয়ে আপনাকে আইডেন্টিফাই করে দেবে, এটা নিয়ে কাজ করবে। তা আমাদের প্রবলেম স্টেটমেন্ট, আপনি ধরে নেন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হইতে পারে, ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করছি যে প্রোডাক্ট ডিফেক্ট রেট 2024 সালে ছিল 8%, অ্যান্ড কোম্পানির টার্গেট 2% হলো অ্যাসেম্বলি লাইন। আপনি ধরতে পারেন এটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে ধরতে পারেন, ফুড অ্যান্ড বেভারেজে হইতে পারে, যে কোনো প্রোডাক্টের। গোল কি, আমাদের 8% ডিফেক্ট ছিল। আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, আগে ডিফেক্টটা নিয়েই কাজ করি। মেইন হলো আমাদের কোয়ালিটিতে ডিফেক্টটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম কোয়ালিটি পার্সন। তাহলে আমাদের গোল কি থাকবে যে 2025 সালে কিংবা 2025 সালে 6 মান্থের মধ্যে আমরা 2% আমার ডিফেক্ট। এইগুলা শুনলে শরীর জ্বলে আছে, মানে একটু জ্বলে mute- বলতে মানে একদম ফাঁসরামি ছাড়া আর কিছুই না। এই মিউট করে নেন, কি মনে হচ্ছে একটু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলতেছেন, একটু মিউট করে নেন। হ্যালো, এমডি সালমান হোসাইন, আপনি একটু মিউট করে নেন। মুশফিকুর রহমান একটু মিউট করেন। মুশফিকুর রহমান একটু মিউট করেন, কারণ আপনার ফ্যামিলি, জানি সবাই বাসায় আছেন, ঝামেলা হইতে পারে ফ্যামিলিতে, কিছু কাজ থাকবে। আহ, তবে একটু সাইলেন্টলি আপনারা করেন, আদার্স পার্সন তো অনেকে ট্রেনার আছে এখানে। আহ, ঠিক আছে। তো আমাদের এখানে মেইন হলো টার্গেট, আমরা একটা নিছি, একটা বিষয় নিয়ে আজকে কাজ করব। আজকে 2 ঘন্টা আমাদের যে সেশনটা থাকবে, অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করব, টুলস গুলো আপনাদেরকে শিখাবো। তো আমাদের ধরি যে কোনো ইন্ডাস্ট্রি, আপনি গার্মেন্টস হইতে পারে, ফুড বেভারেজ হইতে পারে, এখানে আমাদের 2025-24 সালে ছিল 8% ডিফেক্ট। তা আমাদের গোল স্টেটমেন্ট আমরা ধরছি যে 2% ডিফেক্ট কমাবো 6 মান্থের মধ্যে। ঠিক আছে, এটা হলো টার্গেট। এখানে প্রজেক্ট আমাকে ভাগ করে নিতে হবে কারা কাজ করবে। হ্যাঁ, প্রজেক্ট অ্যানালাইসিস করতে হবে, মেজার ফেস। তো আপনার, ও শেয়ার ফুল স্ক্রিন, আচ্ছা দিচ্ছে, আমি ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে আমরা প্রথম প্রবলেমটা, ডিফাইন ফেস, আমরা জানি। ফার্স্টে একটু আলোচনা করে নেই আপনাদের সাথে, যে বিষয়টা একটু মিস হয়ে গেছে, এটা একটু আলোচনা করে নেই।
আচ্ছা, লিন সিক্স সিগমা আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব আজকে, প্রজেক্টের ক্ষেত্রে আমরা কাদেরকে নিয়ে কাজ করব এটা একটু আপনাদেরকে মেনলি রাখতে হবে। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব ব্ল্যাক বেল্ট হোল্ডার, এখানে থাকবে আপনার ফুল টিম। আপনার এখানে টিম থাকবে কে কে, আপনার প্রোডাকশনে যারা আছে প্রোডাকশন হেড, লাইক অপারেশন হেড থাকবে, কোয়ালিটি হেড থাকবে, আপনার যারা গার্মেন্টস ট্রেডে কাজ করেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হেড থাকবে, ফুড অ্যান্ড বেভারেজে যারা কাজ করেন তাদের জন্য এখানে কোয়ালিটি হেড, অপারেশন হেড তারা থাকবে, টেকনিক্যাল হেড থাকবে, টেকনিক্যাল কনসার্ন উনি থাকবে, আপনার এইচআর হেড থাকবে লাইক ম্যান পাওয়ার সাপোর্টের ক্ষেত্রে, তারপর থাকবে আপনার আদার্স যদি ডিপার্টমেন্ট আপনি মেকানিক্যাল ডিপার্টমেন্ট অ্যাড করবেন এখানে মেকানিক্যাল হেড থাকবে, মেইনটেনেন্স হেড থাকবে। এমন যারা আছে প্রোডাকশনের সাথে কোর রিলেটেড তাদেরকে আপনি এখানে টোটাল ডিফাইন করতে হবে, এমন 8 থেকে 10 জন আপনি মেইন হেড। এটা কাজ করবে হলো ব্ল্যাক বেল্ট হোল্ডার হিসেবে। আর গ্রিন বেল্টে কাজ করবে হলো তাদের নিচে যারা আছে লাইক আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, তারা হলো গ্রিন বেল্ট হোল্ডার। গ্রিন বেল্ট এর একটা টিম করবেন লাইক আপনার সেকেন্ড ম্যান যারা আছে, এই দুইটা টিম মিলে কাজ করবে। দুইটা টিম আমাদেরকে আগেই ডিফাইন করতে হবে যে এই 10 জন হলো ব্ল্যাক বেল্টের টিমে কাজ করবে আর এই 10 জন হলো গ্রিন বেল্ট টিমে কাজ করবে। তা দুইটা টিম ভাগ করা লাগবে, দুইটা টিম মিলেই আমাকে আমাদের যে প্রজেক্ট ব্ল্যাক বেল্ট প্রজেক্ট সেটা নিয়ে আমরা কাজ করব। লিন সিক্স সিগমার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো লিনের ক্ষেত্রে সবচেয়ে আবিষ্কার হয়েছে সেটা হলো টিমেক, একটা মেথডোলজি, ফার্স্ট মেথডোলজি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো টিমেক মেথডোলজি। ডি দিয়া হলো ডিফাইন। আপনার ফার্স্টে আপনি প্রবলেম লাইক আপনি ডিফেক্ট কমাবেন, আমরা যেটা আলোচনা করছি এখন আপনি যে ডিফেক্ট কমাবেন আপনার হিস্টোরি লাগবে, আপনার ফ্যাক্টরিতে দিয়ে প্রিভিয়াস 1 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স কি পরিমাণ ডিফেক্ট ছিল এবং কোন এরিয়াতে, কোন ক্যাটাগরি, কোন প্রোডাক্ট, কোন লাইন, কোন প্রসেস, একদম ডিটেলস, ইন ডিটেলস আপনাকে ডেটা রাখতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে, লাস্ট 1 ইয়ার্স আপনার যে সেকেন্ড ম্যান গ্রিন বেল্ট হোল্ডার কিংবা ইয়েলো বেল্ট তাদেরকে নিবেন, তাদেরকে বলবেন যে আমার লাস্ট 1 ইয়ার্স ডেটা লাগবে, লাইক আপনার সুইং এ ডিফেক্ট, কোয়ালিটি ডিপার্টমেন্টে ডিফেক্ট কত ছিল, এটা লাস্ট 1 ইয়ার্স এর ডেটা আপনাকে ফার্স্টে রেডি করতে হবে। রেডি করে দেখলেন যে আপনার টোটাল কোয়ালিটি ডিফেক্ট আসছে লাইক আপনার বিভিন্ন প্রসেসে কাটিং সেকশনে 8%, সুইং এর কোয়ালিটি প্রসেসে ডিফেক্ট আসছে 8%, তারপরে ওভারঅল ডিফেক্ট আসছে সবকিছু মিলে ধরেন 8% আসছে, চলে আসছে। এটা হলো আপনি ডিফাইন করে ফেলছেন যে আমার 2024 সালে ওভারঅল ডিফেক্ট আসছে 8%। এখন কি কি কারণে ডিফেক্ট আসছে এটাকে অ্যানালাইজ করতে হবে, এই ডিফাইনটাকে মেজার করতে হবে, কালেক্ট ডাটা, এস্টাবলিশ বেসলাইন। আপনাকে ডেটাগুলো কালেক্ট করতে হবে কোন কোন প্রসেস থেকে ডিফেক্ট কি কি কারণে আসছে। এই ডিফেক্টের অনেকগুলো রিজন আসবে, এটা নিয়ে আমরা আলোচনা করবো যে কি কি কারণে ডিফেক্ট গুলো আসছে। লট অফ ইস্যু থাকবে, এটা নিয়ে আলোচনা করবো এখানে। তো ওই প্রবলেম গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, লাইক এখানে 10 থেকে 15টা প্রবলেম থাকবে। এখন আপনি সব প্রবলেম নিয়ে তো কাজ করতে পারবেন না, এটা আমরা আলোচনা করব যে এটা কোন টেকনিক নিয়ে আপনি আলোচনা করবেন। লাইক আপনার এখানে 50টা প্রবলেম আছে, 50টা না, এটাকে শর্ট করে আপনি 10টা সবচাইতে টপ ডিফেক্ট যেটা আছে এমন 3টা ডিফেক্ট নিয়ে আপনি কাজ করবেন, যেটার মাধ্যমে 3% আপনার অ্যাচিভমেন্ট হবে, এটাকে আপনি অ্যানালাইজ করতে হবে। পরে ইমপ্রুভমেন্ট অ্যাকশন প্ল্যান আপনাকে নিতে হবে, কন্ট্রোল মেজারে যাইতে হবে। তো আমরা এখানে ছিলাম, এখানে হলো প্রথমে আমরা প্রবলেম আইডেন্টিফাই করব, মানে ডিফাইন করব। তারপর আসছি আমরা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস মেথড থাকবে, আমরা রুট কোর্স অ্যানালাইসিস করব, ফিশবোন ডায়াগ্রাম, 5 হোয়াই ডায়াগ্রাম, এটা নিয়ে আলোচনা করব। ইমপ্রুভমেন্ট ফেজ পরে লাস্ট হলো এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফেজ, কিভাবে ইমপ্রুভ করা যায়, রুট কোর্স অ্যানালাইসিস, আদার্স ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা একটা কেস স্টাডি আজকে আলোচনা করি, সেটার মাধ্যমে আপনি একেবারে ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। কেস স্টাডিটা দেখাচ্ছি। ধরেন আপনার একটা প্রোডাকশন প্রসেসে আমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিছি, যেহেতু এখানে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট, আপনি এটা ফুডের সাথে অ্যালাইন করে দিব আমি। And garments manufacturing plant face
অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে, তাদের ডিফেক্ট রেট ছিল 12% লাস্ট ইয়ার 2024 সালে। এখানে এই হাই ডিফেক্টের কারণে রিওয়ার্ক কস্ট বেড়ে গেছে অনেক, ডিলে ডেলিভারি হয়েছে লাইক দিস, আপনার অন টাইম ডেলিভারি 100% হওয়ার কথা, আপনার এটা হয়েছে 95%। এবং এই ডিলে ডেলিভারির কারণে কাস্টমার স্যাটিসফ্যাকশন কমে গেছে, এবং কোম্পানি রিকগনাইজ স্ট্রাকচার এবং ডিফেক্ট এর কারণে সুনাম নষ্ট হচ্ছে। তো আমরা এটাকে টেমপ্লেটে লিন ডিমেক ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা টার্গেট নিছি যে 6 মান্থের মধ্যে 5% ডিফেক্ট কমাবো, লাইক দিস 7% থাকবে। ফার্স্টে আমরা প্রবলেমটা ডিফাইন করছি, কি প্রবলেম স্টেটমেন্ট থাকবে যে একটা প্রোডাকশন প্রসেস, এটা ধরেন সুইং ফ্যাক্টরি, ওভেন ফ্যাক্টরি, কিংবা এটা ফুড বেভারেজের ক্ষেত্রে হইতে পারে, যে আপনি ধরে নেন যে আপনার প্রোডাকশন ওখানে ক্যাপাসিটি ছিল 4 লাখ পিস পার মান্থ, 20 লাইন একটা ফ্যাক্টরি। ওখানে লাস্ট ইয়ার অ্যাসেম্বলি প্রসেস ছিল ডিফেক্ট রেট তারা বের করলো লাস্ট ইয়ার 2024 সালে 12% ডিফেক্ট। আর এই ডিফেক্টের কস্ট, রিওয়ার্ক কস্ট টোটাল রাউন্ড দ্য ইয়ার মিলে, মানে এটা হলো রাউন্ড দ্য ইয়ারের কস্ট 2,50,000, মানে মান্থলি ক্যাপাসিটি 4,50,000, ধরেন 2,50,000 আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন চলে আসবে এখানে। তো রেজাল্টিং দ্য রিওয়ার্ক কস্ট $2,50,000 হলো অ্যানুয়ালি। তাহলে মান্থলি কত আসে আপনার? প্রায় এখানে যদি 2 লাখ আমরা বাদ দেই, প্রায় $20,000 মতো আপনার আসলে রিওয়ার্ক কস্ট। এত টাকা, 20,000 যদি আপনার ডলার হয়, আপনি থিঙ্কিং করেন যে $20,000 কিংবা $18,000 ভ্যালু কত, প্রায় 20 লাখ টাকা। যে 12% কি পরিমাণে একটা কস্ট হচ্ছে, আবার ডিলে ডেলিভারি হচ্ছে। আর রিওয়ার্ক হইলে আপনার প্রোডাকশন এফিসিয়েন্সি কমে যায়, প্রোডাকশন ডাবল যেহেতু কাজ করা লাগে। তো এখানে টার্গেট নিচ্ছে যে আমি 5% ডিফেক্ট কমাবো 6 মান্থের মধ্যে, এবং 7%-এর মধ্যে রাখবো। এখানে কারা কাজ করবে এই ডিফেক্টটা কমানোর ক্ষেত্রে? কাজ করবে অপারেশন ম্যানেজার আপনার যে থাকবে, একদম অপারেশন হেড, সিও থাকতে পারে, জিএম থাকতে পারে, এজিএম, টেকনিক্যাল হেড, প্রোডাকশন হেড, আইপি প্ল্যানিং লিন হেড থাকবে, কোয়ালিটি অ্যাসুরেন্স হেড থাকবে, কিউএমএস হেড। এই 6 জন। এইচআর হেড থাকবে, এখানে এইচআর হেড বাদ পড়ছে, এইচআর হেড থাকবে। এই 7 জন হেড, এর বাইরে যদি আপনি মেইনটেনেন্স হেড নিতে চান নিতে পারেন, যদি আপনার মেশিনারি সমস্যা থাকে মেকানিক্স হেড থাকবে। টোটাল 10 জনের হলো মেইন। আবার আপনার সাব ক্যাটাগরিতে গ্রিন বেল্ট আর আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে টোটাল 2টা টিম করবেন এই কাজটা করার জন্য। কেন করবেন এটা আমরা আলোচনা করব এখানে। প্রথমে আপনাকে ডায়াগ্রাম করতে হবে, যেটা হলো মেথডোলজি সিপোক ডায়াগ্রাম। সিপোকের অর্থ কি? সাপ্লায়ার, ইনপুট, প্রসেস, আউটপুট, কাস্টমার। এখন আপনার দেখতে হবে কোন কোন প্রসেস আছে আপনার ফ্যাক্টরিতে, এবং কোন প্রসেস থেকে আপনার ডিফেক্টগুলো আসতেছে। তা আমরা দেখলাম যে আপনার সাপ্লায়ার মানে কি? ফেব্রিক মিল, আপনার ট্রিমস, মেশিন অ্যান্ড ভেন্ডর, এটা হলো আপনার সাপ্লায়ার। তাদের থেকে আপনি ফেব্রিক পারচেস করেন, অ্যাক্সেসরিজ পারচেস করেন, এটা হলো আপনার সাপ্লায়ার। ইনপুট, ইনপুট কি কি দেন? ফেব্রিক, থ্রেড, নিডেল, মেশিন, আপনার এই জিনিসগুলো আপনাকে প্রদান করা লাগে, মানে সাপ্লাই দিতে হয়। ফেব্রিক আপনি সাপ্লাই দেন ফ্লোরে, থ্রেড আপনি পারচেস করেন, এটা সাপ্লায়ার থেকে নিয়ে ফ্লোরে দিচ্ছেন, নিডেল আপনি পারচেস করে দিচ্ছেন, মেশিনারি আপনি পারচেস করে দিচ্ছেন, অপারেটর আপনি হায়ার করতেছেন, এন্ড এসওপি আছে। আপনার কাজ করতে হবে প্রসেস। প্রসেস কি কি আছে? ধরেন আপনার কাটিং, সুইং, ট্রিমিং, ফিনিশিং, ইন্সপেকশন, আদার্স প্রসেস থাকতে পারে। তো আপনার কাজ কি? এই সকল জায়গায় কিন্তু কাজ করতে হবে। এই সাপ্লায়ারের যদি ফেব্রিকে কোনো সমস্যা থাকে, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। ইনপুটে যদি আপনার কোনো মেশিনারি সমস্যা, স্কিল অপারেটরের সমস্যা, স্কিল ম্যানপাওয়ারের সমস্যা, এই জায়গায় কাজ করতে হবে। থ্রেডের যদি কোনো সমস্যা থাকে, এখানেও কাজ করতে হবে। প্রসেসে আপনার যে কোনো প্রসেসে যদি কোয়ালিটির কোনো সমস্যা থাকে, এই জায়গায় কাজ করতে হবে। আউটপুট, এই তিনটা মিলে কাজ করে যদি আপনি অ্যাকচুয়াল কাজ করতে পারেন, তাহলে আউটপুট হবে ডিফেক্ট ফ্রি, আপনার একটা গার্মেন্টস বের হবে। আর আপনার আউটকাম কি হবে? কাস্টমার হলো রিটেল ব্র্যান্ড স্যাটিসফাই হবে। তো এটা হলো ডায়াগ্রামের মাধ্যমে আগে বের করতে হবে আপনার। এখানে আমরা কি করি? লাস্ট স্টেজে কাজ করি। আমাদের কোয়ালিটিতে যারা কাজ করি, আমরা প্রসেসে কাজ করি, শুধু এই জায়গাটায় কাজ করি। ঠিক আছে? এই যে আমরা কাজ করি হলো প্রসেসে। আমাদের এই যে এখান থেকে যদি কোনো সমস্যা ক্রিয়েট হয়, তাহলে কিন্তু এই জায়গায় আপনি সমাধান করতে পারবেন না। এখানে যদি কেউ সমস্যা করে, ফেব্রিক মিল যদি ফেব্রিক সমস্যা করে ফেলে, লাস্ট স্টেজে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। মেশিন যদি আপনার ইফিসিয়েন্ট মেশিন না থাকে, তাহলে কিন্তু আপনার ডিফেক্ট মেশিন থেকে ডিফেক্ট বের হবে। নিডেল যদি আপনার নিডেল যেই সাইজের নিডেল লাগবে, কিংবা নিডেলের কোয়ালিটি
নিডলে যদি সমস্যা থাকে তখন কিন্তু এখান থেকে ডিফেক্ট বের হবে। থ্রেডে যদি কোনো শেডিং থ্রেড থাকে, মিক্স আপ থ্রেডে যদি কালার শেডিং থাকে, এই জায়গায় কিন্তু সমস্যা। অপারেটর, আপনার যদি কিউআই স্কিল না থাকে, আপনার অপারেটর যদি স্কিল না থাকে, তাহলে কিন্তু এখানে আপনার সমস্যা হবে। তো আমাদের কাজ করতে হবে কি, এই জন্য আমাদের এই যে সাপ্লায়ারের ক্ষেত্রে আপনাকে নিতে হবে মার্চেন্ট টিম, কিংবা আপনার যে স্টোরের হেড তাকেও আপনাকে অ্যাড করতে হবে। কারণ তার সাথে যদি আপনার কমিউনিকেশন না থাকে, সে যদি একটা ভুল করে, তখন আপনি লাস্ট স্টেজে জল ধরা পড়লো যখন নাকি আপনার সময় আছে 2 দিন কি 3 দিন শিপমেন্টের, কিংবা প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে। আপনি ফুডে যদি কাজ করেন, ফুডে দেখা গেল আপনি এক্সপোর্ট করলে, তখন এমন একটা সময় আপনি কোয়ালিটি ফেইলিওর ধরলেন যেটার সমাধান করার মতো না। তো ফার্স্ট স্টেজেই আপনার তাদেরকেও জানতে হবে লিন। আপনার যে স্টোর ম্যানেজার মার্চেন্ডাইজার যখন ফেব্রিক অ্যাপ্রুভাল দিবে, ফেব্রিক অ্যাপ্রুভালের দিক দেওয়ার আগেই তাকে থিঙ্কিং করতে হবে যেন ফেব্রিকটা আমার যে অ্যাপ্রুভাল বায়ারের যে ফেব্রিক চাচ্ছে ওই পরিমাণ, ওইটার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না কোয়ালিটির ক্ষেত্রে। ট্রিমসের ক্ষেত্রেও, ট্রিমসের অনেক সময় আমরা দেখি বারকোড স্টিকার মিসিং থাকে, সাইজ লেভেল মিস্টেক থাকে, তারপরে অনেক সময় কোড মিস্টেক থাকে, অনেক সময় এই এমন ছোটখাটো মিস্টেক থাকে। তো সেই ক্ষেত্রে আগে থেকেই অ্যাপ্রুভাল নেওয়ার সময় এগুলো দেখে নিতে হবে, কারণ এই মিস্টেকগুলো আপনি চাইলেও 1 দিন 2 দিনে আপনার দ্বারা সম্ভব হবে না। ইনপুটের ক্ষেত্রে আপনি এই ইনপুট গুলো যেটা দিবেন, তারা যে ধরেন মেশিনকে সাপ্লাই দিচ্ছে, আপনার মেকানিক্সের সাথে আপনার তাকেও অ্যাড করবেন লিনের টিমে। কারণ মেশিনটা যদি ইফিসিয়েন্স না হয়, তাহলে এখান থেকে পাকারিং বের হবে, ফ্লো আপনার যে গার্মেন্টসে পাকারিং হবে। গার্মেন্টসে যদি মনে হয় যে নিডে এই মেশিনে অয়েল ইয়া থাকে, তখন এখান থেকে স্পট বের হবে। তো ইস্যুগুলো আমরা জানি যে এখান থেকে মেশিন থেকে আপনার ডিফেক্ট বের হয়। অপারেটর এন্ড আপনার কোয়ালিটি ইন্সপেক্টর। এখন ধরেন আপনি আপনার ফ্যাক্টরিতে ম্যান পাওয়ার কোয়ালিটি টিমে 100 জন, এখন যেহেতু কোয়ালিটির লোকই আর প্রোডাকশন আমি ধরি, 100 জন কোয়ালিটি ইন্সপেক্টর। এখান থেকে 20 জন আপনি নিচ্ছেন একেবারে নিউ কোয়ালিটি। 20 জন হলো আপনার কোয়ালিটি ইন্সপেক্টর নিউ, তাদেরকে ট্রেনিং ওইভাবে দেন নাই। আপনার ডিফেক্ট রেট কত আমরা জানি, 12%, ঠিক না? 12% ডিফেক্ট রেট হইলে আপনার নিউ ম্যান পাওয়ার কত আছে, ধরেন 20 জন। এই 20 জন থেকে আপনি ধরেন ডেইলি যদি 5,000 পিস চেক করেন, 20 জন লোক যদি আপনার ট্রেনিং প্রাপ্ত না হয়, তাদের যদি স্কিল না থাকে, তাদের মাধ্যমে যে কোয়ালিটির রাইট ওয়ে যে চেক হবে না, তার কোনো গ্যারান্টি নেই। এবং তার কারণে যে ইন্সপেকশন, ফাইনাল ইন্সপেকশন এবং প্রি ফাইনাল ইন্সপেকশন ফেল হবে না, তারও গ্যারান্টি নেই। এই জন্য হলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিতে যে আপনি নতুন ম্যান পাওয়ার নেন, বাট তাদেরকে 100% ট্রেনিং, যে ট্রেনিং গুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট, লাইক কিভাবে মেজারমেন্ট চেক করতে হবে, কিভাবে আপনার আপনার তো অবশ্যই একটা মেজার চার্ট দিয়ে দিবে কি কি পয়েন্ট চেক করতে হবে, শোল্ডার থেকে আপনার শোল্ডার টু শোল্ডার কত সিএম হবে। আমরা জানি বাইরের থেকে আপনার হয়তো বা 1 সিএম, হাফ সিএম আপনাকে একটা টলারেন্স থাকে, কিন্তু এর বেশি কিন্তু টলারেন্স দিবে না। এখন যদি আহ, আপনার কোয়ালিটির লোক যে পয়েন্টগুলো বায়ারের কারণে আপনার ফাইনাল ইন্সপেকশন ফেল হয়, কিংবা প্রি ফাইনাল ইন্সপেকশন ফেল হবে, ওই কোয়ালিটি যদি আপনার কোয়ালিটি ইন্সপেক্টরের জন্য নলেজ গ্যাপ থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে এখান থেকে আপনার 2 থেকে 3% গুডস আপনার কোয়ালিটি মিট না করেই আপনার ফাইনাল ইন্সপেকশনে চলে যাবে, এবং ওই জায়গায় আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না, আউট অফ কন্ট্রোলে চলে যাবে। তাহলে এই জন্য হলো মোস্ট ইম্পর্টেন্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে কোয়ালিটি ফুল গুডস। একটু 1 মিনিট আমি আসছি। সরি, 1 মিনিট। যে বিষয়টা আলোচনা করছিলাম যে আমাদের যদি মেইন একটা ফ্যাক্টরির ক্ষেত্রে মেইন হলো স্কিল ম্যান পাওয়ার। স্কিল ম্যান পাওয়ার যদি না থাকে, একটা গেল কোয়ালিটির, আর যদি ধরেন অপারেটরের ক্ষেত্রে আপনার এক লাইনে আমরা জানি গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাকশন কি একটা চেইন সিস্টেমে প্রোডাকশন হয়। এখন আপনার একটা লাইনে ওভেন গার্মেন্টস, আপনি ডেনিমে ধরেন 50 থেকে 60 জন অপারেটর দিয়ে একটা লাইন সেট আপ হয়।
তো ওই প্রসেসে আপনি ধরেন 5 জন অপারেটর, তাদের স্কিল এফিসিয়েন্সি লেস এফিসিয়েন্সি। আমরা জানি এটা হলো চেইন সিস্টেম, হলো প্রোডাকশন এফিসিয়েন্সি হয়, তাদের এই কোয়ালিটি নলেজ নাই। তাহলে কি হবে, তাদের মাধ্যমে আপনার তারা যে গুডস গুলা করবে এখানে যে পাকারিং হবে না তারও কোনো গ্যারান্টি নাই। তাদের থেকে কোয়ালিটির যে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করার কথা, আপনার যে মিট করার কথা, ওইখানে গ্যাপ থাকবে। তাহলে আপনার কি করতে হবে, শুধু কোয়ালিটি পার্সনকে ট্রেনিং দিলে হবে না, আপনার যেখান থেকে একদম কাটিং থেকে শুরু করে প্রসেসে সুইং এর যারা অপারেটর আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে, আপনার যে সুপারভাইজার আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে, আপনার যে লাইন চিফ তাকে ট্রেনিং দিতে হবে, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোডাকশনে এভরিথিং যারা আছে তাদেরকে ট্রেন আপ করতে হবে যে কোয়ালিটি সম্পর্কে। আদারওয়াইজ শুধু আপনি লাস্ট স্টেজে আইসা সেলাই হয়ে গেছে প্রোডাকশন, সে সেলাই কমপ্লিট করছে, এরপরে আপনি চাইলে পাকারিং কমপ্লিট করতে পারবেন না। পাকারিং যদি বলেন যে না, এটার ভিতরে স্টিচ থাকা দরকার 100, এখানে আছে 80 পিস, 20টা সেলাই কম আছে, স্টিচ কম আছে, এটা কমপ্লিট করে দেন, 500 পিস সেলাই লাইছে, তখন কিন্তু আসলে এটা সম্ভব না। এই সেলাই খুলে 500 পিস আবার কমপ্লিট করা সম্ভব না। তো আপনাকে ধরতে হবে ইনিশিয়াল স্টেজে এবং তাদেরকে বুঝাইতে হবে যেন তারা প্রোডাকশন বাড়াইতে যায় আপনার এই ধরনের ভুলগুলো না করে। তো এখানে আমরা অ্যানালাইসিস ফেজ এখানে আমরা প্রবলেম আইডেন্টিফাই করব, কোন কোন জায়গা থেকে ডিফেক্ট গুলা বের হয়। এটা আমরা আজকে যে বিষয়টা আমরা অ্যানালাইসিস করছি, কিছু বিষয় এর বাইরেও কিছু থাকতে পারে, ম্যাক্সিমাম গুলা চলে আসবে। আমরা এখানে মেথডটা যেটা হলো 5M আর এনভায়রনমেন্ট আছে, এই 5M মেথডটা মোস্ট ইম্পর্টেন্ট, এর মাধ্যমেই আপনার 90% ডিফেক্ট আছে আর 10% ডিফেক্ট অন্য জায়গা থেকে আসে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন যে স্যার এটা কি 5, সরি ফর ইন্টারাপ্টিং স্যার, এটা কি 5M হবে নাকি ফিশবোন ডায়াগ্রাম হবে স্যার? মানে ফিশবোন ডায়াগ্রামে আমরা 5M দেবো, তাই তো? আচ্ছা, ফিশবোন ডায়াগ্রামটার মাধ্যমে আমরা 5N টুলসটা ব্যবহার করছি, ফিশবোন ডায়াগ্রামটা আমি দেখাবো। আচ্ছা, ও ফিশবোন sure. ডায়াগ্রামে আমরা ডায়াগ্রামের একটা আপনাদের একটা টুলস কালকে আজকে আমি দেখাই দিব যে ফিশবোন ডায়াগ্রামটা আপনারা কিভাবে করবেন। বাট আমি টুলসটা নিয়ে আজকে আলোচনা করতেছি, ফিশবোন ডায়াগ্রাম নিয়ে আপনাদের 5S ফিশবোন ডায়াগ্রাম নিয়ে আমি ডিটেলস একটা ক্লাসে আমি দেখাই দিব ফিশবোন ডায়াগ্রামটা কিভাবে করবেন। তো এখানে ফিশবোন ডায়াগ্রামটা যেহেতু দেখাই নাই, আমি টুলসটা আলোচনা করতেছি যে ফিশবোন ডায়াগ্রামের মাধ্যমে আমি 5টা M, এই 5টা M এর মধ্যেই আপনার 90% ডিফেক্ট আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এই কেন বলি যে 90% আর 10% একটু আদার্স থাকতে পারে, বাট আপনার 90% এখানে কভার করবে। ফার্স্টে যদি ধরি আপনার মেশিন, আপনার ফ্যাক্টরিতে যারা নতুন ফ্যাক্টরি, ধরেন নতুন ফ্যাক্টরিতে নিউ মেশিন থাকে, এখানে কিন্তু মেশিনের সমস্যা কম থাকে। আপনার ফ্যাক্টরির এজ যদি মনে হয় যে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, দেখবেন যে মেশিনের বয়সও 10 বছরের উপরে, 15 বছর এমন মেশিন আছে। তাহলে কি হয়, আমরা থিঙ্কিং করেন আপনার বয়স যখন 40, আপনি 20 বছর ছিলেন, তখন আপনার হেলথ কন্ডিশন কেমন ছিল, আপনি আহ, ডাক্তারের কাছে কয়বার গেছেন, মেডিসিন কয়বার নিছেন। যখন আপনার 30-40 বছর হচ্ছে, আপনার ডেইলি দেখা গেল মান্থলি আপনার কোনো না হেলথ প্রবলেম হচ্ছে। সেম মেশিনারির ক্ষেত্র, মেশিন যত ওল্ড হবে মেশিনের পারফরমেন্স আপনার কমতে শুরু করবে, মেশিন থেকে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন না। তো ওই ক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, একটা ডেটা নিতে হবে আপনার এখানে ওল্ড মেশিন, প্রবলেমেটিক মেশিন কতগুলো আছে এবং যেটা পারফরমেন্স খারাপ, ওই ডেটাটা আপনাকে সংগ্রহ করতে হবে। এবং ওই মেশিন অনুযায়ী আপনাকে মেকানিক সাপোর্ট, মেশিন থেকে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে ওই টিমটা মেকানিক্সকে আপনার দায়িত্ব দিয়ে দিতে হবে। অ্যান্ড ফিশবোন ডায়াগ্রাম আমরা 5M থেকে কি পাইলাম, যে এখান থেকে আপনার নিডেলের ওন আউট নিডেল, নিডেল অনেক সময় ভেঙে যাচ্ছে, নিডেল ইয়া হচ্ছে, ইমপ্রপার মেনটেনেন্স, মিসএলাইন সেটিং, ওই মেশিনগুলার। জি, বলবেন কিছু? আচ্ছা, মেশিনের যে সমস্যাগুলো এটা আগে আমার সমাধান করতে হবে, কারণ প্রবলেমেটিক মেশিন যদি একটা থাকে আপনার লাইনে, আপনি থিঙ্কিং করেন, আমরা তো জানি প্রসেস তৈরি হয়, ধরেন একটা লাইনে আপনার 40টা মেশিন, কোনো একটা প্রসেস যদি একটা মেশিনে কোনো সমস্যা থাকে, ওই মেশিন থেকেই যদি আপনার প্রোডাক্টে সমস্যা ক্রিয়েট হয়, ফুল প্রোডাক্টেই কিন্তু আপনার কোয়ালিটি ফেল। সো এই ক্ষেত্রে হলো মেশিন কোনো সমস্যা রাখা যাবে না কোনো লাইনে, যেটা আপনার মেশিন থেকে আপনার ডিফেক্টগুলো ক্রিয়েট হয়। তারপর হলো আসে ম্যাটেরিয়ালস, হ্যালো এটাও মোস্ট ইম্পর্টেন্ট। হ্যালো, কেউ কি কিছু বলবেন?
না হলে একটু সাইলেন্ট করে নিন, সাইলেন্ট করে আপনারা কথা বলেন। ম্যাটেরিয়ালস, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফুড বেভারেজ, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যাটেরিয়ালস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি ম্যাটেরিয়ালসই কোয়ালিটিফুল না আসে, আপনার ফেব্রিক, আপনি যদি ফুড বেভারেজে কাজ করেন, ওখানে আপনি আদার্স ইন্ডাস্ট্রিতে যেখানেই কাজ করেন, আপনার মেইন ম্যাটেরিয়ালস যেটা দিয়ে আপনার প্রোডাক্ট তৈরি হবে, এইটি যদি কোয়ালিটি না থাকে, কোয়ালিটিফুল না হয়, ফেব্রিক কোয়ালিটি না থাকে, অ্যাক্সেসরিজ কোয়ালিটি না থাকে, আদার্স কোয়ালিটি যদি ফার্স্টেই ফেলিওর থাকে, ওইটা দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করলে আলটিমেটলি ওই প্রোডাক্ট যতই কোয়ালিটি মিট করুক, আপনার গার্মেন্টস ভালো হোক, লাস্ট স্টেজে এসে বলবে যে ফেব্রিকই ঠিক নাই ফেব্রিকের, তখন বলবে যে এই প্রোডাক্ট চলবে না, এটা আর আপনি কারেকশনও করতে পারবেন না। ইনকারেক্ট থ্রেড সিলেকশন লাইক দিস, আপনার যদি থ্রেড, সুইং থ্রেড যদি আপনার মনে হয় যে অনেক সময় আমরা থ্রেড পাচ্ছি না, ওই শেডিং কাছাকাছি মিসিং, কিছুটা মিলে ওই থ্রেড আমরা দিয়ে গার্মেন্টস সেলাই ফেলি, যখন আপনার কোয়ালিটি টেবিলে যাবেন তখন হলো তাদের যে লাইটিং সিস্টেম 1000 উপরে লাক্স থাকে, তারপরে হলো D40 লাইট মনে হয় আছে, ওই লাইট দিয়ে যখন চেক করবে তখন কিন্তু শেডিং গুলা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনার ওই ইনকারেক্ট থ্রেড সিলেকশন আপনার করা যাবে না। অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে দেখে নিতে হবে, অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে আপনার যে ট্রিম কার্ডে যে অ্যাক্সেসরিজ থাকার কথা, এর বাইরে যেন কোনো অ্যাক্সেসরিজ না থাকে, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। মেথড কি আছে, এটা হলো দুইটা বিষয়, একটা হলো মেশিন, ম্যাটেরিয়ালস এই দুইটাই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি মিনিমাইজ করতে পারেন, ধরে নিন এখান থেকে আপনি 20% ডিফেক্ট কমে যাবে আমাদের এখান থেকে। মেথড, এখন আসি মেথডের ক্ষেত্রে আপনার এসওপি এবং মেথডে আপনার ডেভেলপ করতে হবে যেন আপনার, আমি মেথডটা কি হবে, ধরেন আপনার মেশিন এবং ম্যাটেরিয়াল যদি ঠিক থাকে, তাহলে আপনার এখানে ফার্স্টেই আপনার ডিফেক্ট আসে কোথা থেকে, আমরা যদি ধরি ফার্স্ট প্রসেস শুরু হয় কোথা থেকে, কাটিং। কাটিং এ আমার কাজ কি, কাটিং এ হলো ফেব্রিক লে করবে, লে করার পরে কাটবে। এন্ড কাটিং এ তো আমরা জানি অটো কাটিং মেশিন থাকে, এখানে সিস্টেমেটিক তারা প্রোগ্রাম সেট করে দেয়, ওইভাবে কাটে। এবং কাটিং এ ফার্স্ট কাটার পর কোয়ালিটি চেক করে, ঠিক না? তো কোয়ালিটি চেক করার পর ওখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ওই কোয়ালিটি চেক করার ক্ষেত্রে কোনো প্রকার ওখানে আমরা যেটা দেখি যে ওদের এখানে স্পট থাকতে পারে, তারপর ও থাকতে পারে, এখানে স্পট থাকে, তারপর শেডিং থাকতে পারে। তো কাটিং থেকে আপনি মোটামুটি আপনার কোয়ালিটি টিম দিয়ে যেন ওখানে আপনার যে কাট প্যানেল আছে, কাট প্যানেল যেন 100% চেকটা যদি করতে পারেন, দেখবেন যে আপনার মোটামুটি কাটিং থেকে 2 থেকে 5% আপনার ডিফেক্ট রিমুভ হয়ে গেছে। তাহলে সুইং এ যখন ইনপুট আসবে, ধরে নেন যে আমার কাটিং এর কাট প্যানেল গুলার কোনো ডিফেক্ট নাই, এখানে কোনো ফেব্রিক শেডিং নাই, স্পট নাই, আদার্স কোনো ডিফেক্ট নাই, ওখানে আপনার মেথডে যে কন্ট্রোল করতে হবে। তারপর সুইং প্রসেস আসবে। সুইং প্রসেস আপনার মেইন হলো কন্ট্রোলিং। সুইং প্রসেসে থেকে ডিফেক্ট আসে 80%, সুইং প্রসেস থেকে ডিফেক্ট, কারণ সেলাই হওয়ার পরে এটা কারেকশন করার পসিবিলিটি কম। এখন আমরা দেখি যে প্রোডাকশনের কি হয়, প্রোডাকশনের কিছু চালাক লোক আছে, আপনার লাইন চিফ, সুপারভাইজার, আদার্স, তারা অতিরিক্ত চালাক, তারা কি করবে, তাদের থিঙ্কিং থাকবে হলো প্রোডাকশন কিভাবে বাড়াবে, এফিসিয়েন্সি কিভাবে বাড়াবে, না হলে তারা বকা খাবে তাদের এই জিএম এর কাছে। আর কোয়ালিটির কাজ হলো কিভাবে কোয়ালিটি ইনশিওর করবে। এই দুইজনের মধ্যে কিন্তু ফাইটিং সবসময় থাকে, আমরা যেটা দেখি। তাদেরকে আগে বোঝাইতে হবে একদম রুট লেভেলে, একদম অপারেটর থেকে সুপারভাইজার, লাইন চিফ, সবাইকে বোঝাইতে হবে যে তোমার কোয়ালিটিফুল প্রোডাক্ট কেন তোমার তৈরি করতে হবে, এটা তাদেরকে বোঝাইতে হবে। এবং তাদেরকে বোঝানোর পর তখন আপনি কোয়ালিটিফুল লাইক দিস, আপনার যদি সুপারভাইজার, লাইন চিফ, অপারেটর যদি না বোঝে, তাদের টার্গেট, অপারেটরের টার্গেট থাকে যে ঘন্টায় 80 পিস দিবে, ঘন্টায় 100 পিস দিবে, সে থিঙ্কিং করে যে আমি স্টিচ যদি 10 পিস, 10, 15, 20 কমাই দিতে পারি, তাহলে তো আমার এখানে প্রোডাকশন আমি এমনি বাড়াই দিতে পারবো। সে প্রোডাকশন ওইভাবে বাড়ায় দেয়, ওইভাবে আপনি দেখে লাস্ট স্টেজে দেখবেন যে বাকারিং চলে আসছে, আপনি অ্যাপ্রুভ স্যাম্পলের সাথে কোনোভাবে মিলাইতে পারবেন না স্টেজ। এটা কিন্তু কারেকশন করা, যদি বায়ার যদি বলে যে এটা আমি প্রোডাক্ট নিব না, তখন কিন্তু রিওয়ার্ক করতে অনেক সময় লাগে। দেখা গেল একটা প্রোডাক্ট তৈরি করতে সেলাইতে লাগবে 5 মিনিট, ফুল প্রোডাক্ট তৈরি করতে লাগবে দেখা গেলো 10, 15 মিনিট, এইটা পুরোটা রেকটিফাই করতে লাগবে একটা প্রোডাক্টে 7, 8, 10, 15, 20 মিনিট লেগে যাবে তখন। তো এই জন্য আপনি মেথড যেই জায়গায় আপনার সেলাই করে ওই প্রসেসটাকে হাত দিতে হবে। আমরা ওই প্রসেস নিয়ে কাজই করি না, ওই প্রসেসে যারা অপারেটর, সুপারভাইজার, লাইন চিফ, তাদেরকে আমরা কোয়ালিটি শিখাই না,
আর আমরা কোয়ালিটির ওই সব ফ্যাক্টরিতে একই অবস্থা, যে সুইং এ দেখা গেল অ্যাকচুয়াল কোয়ালিটি যদি বলি ডিফেক্ট 15 থেকে 20% হলো ডিফেক্ট থাকে। আমরা অ্যাকচুয়াল ডাটা দেখাই কত, ফ্যাক্ট ডাটা করে দেখাই যে এখানে আমার 10% 12% ডিফেক্ট, আর বাকিগুলো আমরা মিনিমাইজ করে নিই। কিন্তু আপনার যদি মেইন জায়গায় আপনি কাজ না করেন, এই ডিফেক্ট কখনো কমবে না। একদম রুট লেভেল থেকে আপনাকে ওই লিন যে টিম আছে, ব্ল্যাক বেল্ট টিম, এই জন্য বললাম যে যার যার কাজ তাকে দিয়ে করাইতে হবে। নট অনলি কোয়ালিটি ম্যানেজারের কাজ ডিফেক্ট কমানো, শুধু কোয়ালিটি ম্যানেজার যদি বলে কোয়ালিটি জিএম আমি ডিফেক্ট কমাবো, সে চাইলে সর্বোচ্চ তার সিস্টেম টুলস টেকনিক, সে ফিশবোন ডায়াগ্রাম করুক, যত ধরনের টুলস ব্যবহার করুক, সে 2% 1%-এর বেশি ডিফেক্ট কমানোর মতো তার এখতিয়ার নাই, সে করবে পারবেও না যদি আদার্স টিম তাকে সাপোর্ট না দেয়। এখন আসি ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার। স্কিল ম্যান পাওয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট অল লাইক দিস। আপনার কাটিং থেকে শুরু করে একদম কাটিং এ যারা আপনার কোয়ালিটি চেক করবে, কাটিং এ যারা কাটিং করবে, হ্যাঁ, আপনার ক্যাডে যারা কাজ করবে, তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে ফুল ধারণা থাকতে হবে। কাটিং কোয়ালিটি যদি আপনার কাট প্যানেলে যদি চেক ভালোভাবে না করে ওইটা আপনি সেলাইলেন, তাহলে তো এটা ডিফেক্ট আপনি মিনিমাইজ করতে পারবেন না। ওখানে দেখা গেলে একটু, ওখানে কাট প্যানেলেই কোনো ডিফেক্ট আছে, বড় ধরনের ডিফেক্ট, শেডিং থাকতে পারে আপনার এখানে, আহ, কিছু জায়গায় আছে স্পট থাকতে পারে, এমন স্পট এটা রেকটিফাই করার মতো না। তারপর হোল থাকতে পারে। তো আপনার যদি কাটিং থেকে কাট প্যানেলে সমস্যা থাকে, ওটা সেলানোর পর আর কোনো ইয়ে নেই। এই জন্য কাটিং এ আপনার ডিফেক্ট রেট কমানো যায় 2%, আপনি চাইলে। সুইং এ আসেন, সুইং এ স্কিল ম্যান পাওয়ার যারা আছে অপারেটর, তাদেরকে যদি আপনি ট্রেন আপ করতে পারেন, এখান থেকে 1%-এর মতো আপনি ডিফেক্ট কমাইতে পারবেন। সুপারভাইজার, লাইনশিপ, আদার্স স্টাফ, তাদেরকে আপনি ট্রেনিং করেন, এখান থেকে 1 থেকে 2% আপনার ডিফেক্ট কমে যাবে। তারা যদি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেয়, কোয়ালিটির কাজ কি, সব কাজ কমপ্লিট হবে, আপনি খালি চেক করবেন, আপনার তো কারেকশন করার কোনো ওয়ে নেই। কোয়ালিটি কিউআই এর আপনার অনেক ভিয়েতনাম যান, আদার্স ইন্ডাস্ট্রিতে দেখেন কোয়ালিটি লোকই নাই, আর আমাদের এখানে প্রতি লাইনের জন্য 60 জন করে কোয়ালিটি। তারপরে কি আছে, আর কিউসি আছে, রবিং কিউসি আছে, কোয়ালিটি অডিটর, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, 7-8 জন লাগে একটা লাইনে কোয়ালিটির লোক। কেন? কোয়ালিটির আসলে লোক তো থাকারই দরকার নেই, একজন লোক থাকা দরকার। কোয়ালিটি কি কোনো কারেকশনের অপশন আছে? কোয়ালিটি ভুল ধরবে, তো ভুলটা যদি আমি আগে থেকে সমাধান করে নিই, তাহলে কি আমার কোয়ালিটিতে এত লোক দরকার আছে? তো আমরা কোয়ালিটি লাস্ট স্টেজে অডিট যারা চেক করবে ওই জায়গায় আমরা লোক দিই অনেক, বাট যেই প্লেসে আমার কারেকশন করা দরকার ওই জায়গায় আমরা কাজ করি না। এটা হলো গার্মেন্টসের আমাদের অনেক ইয়ে গ্যাপ এখানে। এই জন্য ভিয়েতনাম আদার্স ইন্ডাস্ট্রি গুলো আগে গেছে ওখানে, আদার্স দেশের ওদের। তো এখানে কোয়ালিটি কি চেক করবে, ওরা চেক করে পাবে মেজারমেন্টের সমস্যা, ওরা পাবে পাকারিং, ওরা পাবে যে এখানে শেডিং, ওরা কি ওই যে প্রিভিয়াস স্টেপে যারা ভুল করছে ভুলগুলোই তো ধরবে, কারণ প্রিভিয়াস স্টেপে আপনি চেক করেন নাই, তাহলে ভুল পাবেনই। তো 5টি স্টেজে আমরা চেক করি না, কাটিং এ চেক করি না, সুইং এ চেক করি না, আয়রনিং এ চেক করি না। চেক না করে তারপরে আমরা যাই কোয়ালিটির কাছে বডি দেই, ওখানে যে ওরা 100 পিস চেক করার পর দেখে যে 50 পিস ওকে, আর 50 পিস এই সমস্যা, লুজ থ্রেড আছে, এখানে পাকারিং আছে, এখানে শেডিং আছে, এখানে হোল আছে, এখানে স্পট আছে, এমন বের করে 50 পিস। তাহলে আমার কথা এটা আমরা আগে দেখলাম নাকি? আগের স্টেপ গুলাতে যদি আমরা চেক করি, তাহলে তো আমার আসবে সর্বোচ্চ 2 থেকে 3 ডিফেক্টই আসবে না, একমাত্র মেজারমেন্টের ডিফেক্ট আসতে পারে। তো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট লিন টুলস এর মেইন কাজ হলো আপনাকে ট্রেনিং, ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আপনি ট্রেনিং এর মাধ্যমে, স্কিল তৈরি করার মাধ্যমে আপনার ডিফেক্ট 60% কমে যাবে, সবাই যদি আপনার ট্রেনিং প্রাপ্ত হয়, সবাই যদি বোঝে কোয়ালিটিফুল প্রোডাক্টের ক্ষেত্রে। এরপরে আসি ম্যান পাওয়ারের পরে মেজারমেন্ট, ইনএফেক্টিভ ডিফেক্ট ট্র্যাকিং, নো রিয়েল ডেটা। আমরা কি করি অনেক সময় আমাদের কোয়ালিটির ক্ষেত্রে, এখন দেখি প্রোডাকশন এবং কোয়ালিটি অ্যালাইন না হওয়ার কোনো উপায় নেই, কারণ দুইজনেরই চাকরি চলে যাবে। যদি অ্যাকচুয়াল ডেটা আমরা দেখাই ম্যানেজমেন্টকে, তখন বলবে যে দুই টিমের একজনেরও দরকার নাই। যদি দেখে যে 20% ডিফেক্ট রেট সুইং এ, তখন বলবে কয়দিন আর ভুল ধরবে, তখন কি করে, কোয়ালিটির সাথে প্রোডাকশনের ফাইটিং হয়। একটা সময় কি করে যে ভাই আমার এই ডেটাটা আমি কারেকশন করে দিচ্ছি, এই প্রোডাক্টটা 10% কারেকশন করে দিচ্ছি, এটা ডেটা দেখানোর দরকার নাই, এটা ফেক ডাটা, এইভাবে রিয়েল কোনো ডেটা রাখে না। কারণ রিয়েল ডাটা রাখে কি করবে, রিয়েল ডাটা রাখা কতক্ষণ, আমার যদি অ্যাকচুয়াল জায়গায় আমি কাজ না করি, আমার যে জায়গায় রোগ হয়েছে ওই ট্রিটমেন্ট না করে যদি আমি অন্য মেডিসিন দিই, তাহলে তো লাভ নেই।
তো আমাদের হলো রিয়েল টাইম লিনের মেইন কাজ হলো রিয়েল ডেটা রাখতে হবে এবং ট্র্যাকিং করতে হবে, কোনো ফেক ডেটার কোনো অপশন নাই। আপনার ফেক যদি করেন এখানে কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। তো এখানে হলো আপনার মেজারমেন্ট এখানে দেওয়া আছে, মেজারমেন্ট মানে বলতো গার্মেন্টস মেজারমেন্ট না, এখানে হলো মেজার এবল, মানে হলো আপনার সকল কিছু মেজার করতে হবে রিয়েল টাইম ট্র্যাকিং এর মাধ্যমে। আপনাকে আমরা জানি এখন ম্যানুয়াল কোনো সিস্টেম নাই, এখন হলো সব লাইক আপনার ইআরপি সিস্টেমে চলে গেছে, অনেক টেকনোলজিতে চলে গেছে। তো আপনার এখানে বারকোড স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে আপনি সকল ডেটাই রিয়েলটাই লাগবে। ডিফেক্ট যদি আপনার 100% হয়, যে না 90% ডিফেক্ট, ওইটাকেই দেখাইতে হবে এবং কি কি কারণে হয়েছে অ্যাকচুয়াল রুট কজ অ্যানালাইসিস করতে হবে। এই পাঁচটার মাধ্যমে যেটা দেখছি লিনের সবচেয়ে মোস্ট ইফেক্টিভ টুলস হলো এখানে, এখান থেকে আপনার 80% ডিফেক্ট কমে যায়। আর 20% ডিফেক্ট কিছু থাকে যেটা আসলে আমাদের কাজ করা লাগে, না হলে তো কোয়ালিটি টিম লাগবে না। তো ওই ক্ষেত্রে কিছু কাজ আমাদের 20% আছে, ওইটা নিয়ে আলোচনা করব। আরেকটা ডিফেক্ট ফিশবোন ডায়াগ্রাম, যেটা বললাম ফিশবোন ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা 5M এবং এনভায়রনমেন্ট এটা পেলাম, এটা নিয়ে কাজ করবেন। এটা আপনারা যদি প্র্যাকটিক্যালি সবার সাথে কাজ করেন, সবাইকে বোঝাইতে পারেন, মেকানিক্স টিমকে বোঝান, আপনার প্রোডাকশন টিমকে বোঝান, আই টিমকে বোঝান, তাদের হেল্প নেন, তাদেরকে আপনার টিম গঠন করেন। আপনার টেকনিক্যাল টিম থাকবে, অপারেশন টিম, তাদেরকে অ্যালাইন করে আপনার কাজ করতে হবে, আদারওয়াইজ ডিফেক্ট কোনোভাবেই কমবে না। এখানে আরেকটা টুলস আছে প্যারোটো অ্যানালাইসিস 80-20। আমরা যেটা করি ওই যে টপ 3 ডিফেক্ট, টপ 5 ডিফেক্ট, এটার মতোই প্যারোটো অ্যানালাইসিসটা এমনই। সবচেয়ে টপ যে ডিফেক্টটাকে, এটাকে 80 থেকে 20, মানে 80 থেকে 20 রুল, এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল। সবচেয়ে আপনি চিন্তা করবেন যে এখানে সবচেয়ে 80% ডিফেক্ট কোথা থেকে আসে, এই ডিফেক্ট গুলাকে আইডেন্টিফাই করা। ধরেন আপনার ডিফেক্ট আছে 15টা, আপনি 15টা দিয়ে কাজ করলে কোনো প্রকার আউটপুট আসবে না। এই 15টার মধ্যে সবচেয়ে ধরেন 10% ডিফেক্টের ভিতরে 8% ডিফেক্ট আসতেছে, দেখবেন যে কিছু কমন পয়েন্ট আছে ওখান থেকে। ওই স্টেপগুলো নিয়ে কাজ করেন, ফার্স্টে টার্গেট নেন আমি 3% কমাবো, তারপরে 5%, এইভাবে আগাইতে হবে। আমি কিছু কমন ডিফেক্ট যেটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি হয় আমাদের কোয়ালিটিতে, স্কিপ স্টিচ। এখানে ধরেন আমরা প্যারোট অ্যানালাইসিসের মাধ্যমে বের করলাম যে এখানে 80%, যে 22% হলো স্কিপ স্টিচ আছে, যেটা হলো মেশিন টাইমিং সেট করা নাই, নিডেল ডিফেক্ট আছে, এই কারণে 20%। আর 20 পাকারিং ইস্যু, পাকারিং ইস্যু থেকে 20%, পাকারিং আমার মনে হয় সবচেয়ে বেশি আসে আমাদের। লাইক দিস আপনার হাই থ্রেড টেনশন ঠিক থাকে না, ইনফ্রারেড ফিডিং ঠিক থাকে না, ইচ্ছা করে সুইং অপারেটররা সুইং ফিডিং একটু আপস অ্যান্ড ডাউন করে টেনশন কমায় কিংবা বাড়ানোর পর আপনার দেখা গেল স্টিচ কমায় দেয়, কমানোর পরে আপনার পাকারিং গুলা চলে আসে। ওপেন সিম লাইক দিস লুজ টেনশন ইম্প্রপার ব্যাক টাকিং। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার, জি জি বলেন। আনকাট যদি থ্রেড অনুমতি দেন। দেখছেন? স্যার, স্যার আসলে আমরা তো গার্মেন্টস লাইনে কখনো কাজ করিও না বা এইসব বুঝতেছি না আসলে। আমরা ট্রেনিংটা যে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করব বা এই মেথডটা কাজ করব, এরকম অ্যালাইন খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা, আমাদের এখানে মেইনলি 1 2 3 4 5 6 7 8 9 10 12 জন গার্মেন্টস এর আছে, মনে হয় 9 জন, বুঝছেন? তো আপনার 9 জনের 3 জন আছেন, আমি অ্যালাইন করে দিব। আপনার যে যে টুলস গুলো, আপনাদের টুলস এখন আসে নাই ডিফেক্টের, যেটা এখান থেকে আপনাদের টুলস গুলো আমি অ্যালাইন করে দিব, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, টুলস গুলো নিয়ে যখন আলোচনা করব, কারণ আপনাদের আপনি ফুড বেভারেজে আছেন নাকি, কালকে যে আলোচনা জি করলেন? জি জি, আমরা হলো একটা ডেরি ফার্মে আছি, যে ভিটালাক ডেরি এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ আছে। আমাদের এই যে আপনার এই প্রোডাক্টটা যে কি? আমাদের হলো বায়োমিল্ক দুধ, একটা হলো এটা বাইরের কান্ট্রি থেকে আসে, আমরা রিপ্যাকিং করি হাইজেনিং ওয়েতে। এবং আমাদের হলো যেমন প্যাকিং মেশিন, ক্যানিং মেশিন, আচ্ছা তারপরে জানি, জার আমি বুঝি। ফিলিং মেশিন। আচ্ছা জি আচ্ছা, জি, আমি এই বলি। টাইপের। আপনাদেরটা, আপনাদের টুলস গুলা কম, আপনি এখান থেকে যেটা শিখবেন আমি বলি। আপনার যে টুলস, আপনার টুলস গুলা আসবে, আমাদের এই মেথড আছে অনেকগুলা, প্রায় না 10টা কি আমরা 12টা। স্যার আমরা এলো এই যে ফিশ বোন ডায়াগ্রাম মেথডও কাজ করছি টুকটাক, মানে ক্লিয়ার কনসেপ্ট না, এই জন্য আচ্ছা, আমি এটাই ডায়াগ্রাম একটু নিয়ে আমি দিতে আলোচনা করি চাচ্ছি। না, আমি বললাম তো টুলস গুলা নিয়ে আপনাদেরকে দিয়ে দিব, টুলস গুলা নিয়ে আমি জি আলোচনা জি করব আজকে। জি যেটা স্যার আমরা, জি। আপনি ধরেন 3 জন, আমি যদি এখন ফুড বেভারেজ নিয়ে আলোচনা করি, এখানে ম্যাক্সিমাম 9 জন পার্টিসিপেন্ট হলো গার্মেন্টস থেকে জয়েন করছে, তখন তাদের আবার এটা বুঝবে না
এই জন্য আপনাদের জন্য আমি টুলস রাখছি কিছু, 3টা টুলস আপনাদের জন্য, 10টা টুলস নিয়ে যখন আলোচনা করব যে কিভাবে আমার মেথডোলজিগুলো আপনি কাজে লাগাইবেন, তখন সবার জন্য ইজি হবে। কারণ আমরা যখন লিনের ট্রেনিং করি, আমিও যখন করছি, ধরেন মাস্টার ব্ল্যাক বেল্ট, আমার এখানে গার্মেন্টসের ছিল 3জন কি 5জন ছিল, আর ম্যাক্সিমাম ছিল কি টয়োটা থেকে ছিল, জাপানি বিভিন্ন কোম্পানিতে ছিল 20-30 জন। আমি কি খালি টুলসটা, এখানে কিন্তু গার্মেন্টস নিয়ে কোনো আলোচনা হয় না, গার্মেন্টস নিয়ে দুই একটা উদাহরণ দিছে, আর সব কিন্তু আদার্স লাইক টয়োটা ইন্ডাস্ট্রি দিছে, ইলেকট্রিক ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এমন দুই একটা করে আপনারটা আসবে, আপনারটা আরেকটা স্টেপে আপনি পাবেন। তো ওই ক্ষেত্রে হলো এখানে লিনের আমাদের এখানে পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে হলো কোর্সটা ডিজাইন করা। এখানে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট, যেটা কালকে আমি এজন্য পরিচয় পর্বটা শেষ করছি, ওইভাবেই আমি ট্রেনিংটা দিব যেন সবার আপনারা বুঝতে পারেন। আপনার টুলস কম, আপনার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি হয়তোবা ডায়াগ্রামগুলো, মেথডোলজিগুলো আপনি অ্যালাইন করবেন যে আমি কিভাবে আমার মেথডোলজিটা অ্যাপ্লাই করব। আপনার যেটা আমি আলোচনা করছি আপনার সাথে অ্যালাইন করে দিই, হ্যাঁ, অ্যালাইন করেই আপনাকে একটু দেখাই। ওকে, চলে, আমার স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড স্যার আগেরটাই দেখা যাচ্ছে, আচ্ছা, অ্যানালাইসিস। আচ্ছা, আগেরটাই আছে, ঠিক আছে। এখানে আপনি দেখেন আপনার ফ্যাক্টরিতে মেশিন আছে না, মেশিন, মেশিন তো আছে। জি স্যার। আপনি দেখেন এটা শুধু নট অনলি ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনি এটার সাথে আপনি অ্যালাইন হবেন। এখন আমি তো আপনার ওই যে ডেইরি ফার্ম নিয়ে কথা বলতে গেলে আবার এই 8-9 জন লোক বুঝবে না, এই জন্য আপনাকে আমি অ্যালাইন করি। আপনার এখানে মেশিন, আপনি ধরেন যে প্রোডাক্টটা তৈরি করবেন, ধরেন আপনি এখান থেকে ডেইরি মিল্কই আপনি এখান থেকে প্রোডাক্ট তৈরি করবেন, তাহলে আপনার যে মেশিন আছে, মেশিনে যদি কোনো প্রকার প্রবলেম না থাকে তাহলে কি স্মুথ আপনি প্রোডাকশন হবে? ধরে নেন, তাহলে মেশিনটা কি, এখানে বললাম যে এখানে আমি উদাহরণ দিছি গার্মেন্টস এটা, বাট আপনার এখানে যে মেশিনগুলো আছে লাইক যে সকল ধরনের মেশিনে কোনো প্রকার যেন ইম্প্রপার মেনটেনেন্স না থাকে, মেশিনে কোনো প্রকার ত্রুটি না থাকে, তাহলে মেশিনে যদি আপনার প্রপার ইফিসিয়েন্সি থাকে তখন মেশিন থেকে আপনি 100 আউটপুট পাবেন। ম্যাটেরিয়ালস, এখন ধরেন আপনার ম্যাটেরিয়ালস কি আসে, আপনি বাইরে থেকে যদি নিয়ে আসেন, কিংবা আপনি এখান থেকে যে ম্যাটেরিয়ালস কি পান, আপনার এখানে ম্যাটেরিয়ালস কি আছে, ম্যাটেরিয়ালস হিসেবে আপনি পান মিল্ক পান, ঠিক না? কিংবা জি আপনি স্যার, মিল্ক পাউডার। মিল্ক পাউডার পান। এখন মিল্ক পাউডারের যদি কোয়ালিটি না থাকে, লাইক দিস, আপনার কোয়ালিটি যদি মিট না করে, এটা খাইলে মানুষ অসুস্থ হবে, তখন আপনার ফ্যাক্টরি সহ তালা লক করে দিবে। তাহলে আপনাকে আগে টেস্ট রিপোর্ট, মিল্কের যে আসছে এটা টেস্ট রিপোর্ট আছে, কোয়ালিটি রিপোর্ট আছে, এটা চেক করতে হবে, এবং চেক করে দেখতে হবে যে আপনার এটা কোয়ালিটি ঠিক আছে কিনা। এটা তো আপনি মিল্কের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু ফুড বেভারেজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, গার্মেন্টসের ক্ষেত্রে টুকটাক কম্প্রোমাইজ আছে, এটা কারেকশন করা যায়। এটা যদি কোয়ালিটি না হয় আপনি কারেকশন করতে পারবেন না, ডেট এক্সপায়ার্ড হলে কারেকশন করতে পারবেন না, টেস্ট রিপোর্টে যদি আপনার কোনো প্রকার ত্রুটি থাকে এটা আপনি কারেকশন করতে পারবেন না। তো আপনার ম্যাটেরিয়ালসটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে চেক করতে হবে। এই ফিশবোন ডায়াগ্রাম নট অনলি ফর দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনাকে অ্যালাইন করে দিচ্ছি। মেথড, আপনার যে এসওপি আছে, আপনি মিল্ক পাউডারের ক্ষেত্রে এসওপি আছে না, আপনার বিভিন্ন প্রসেসে কি চেক করবেন, কি মেথড ডেভেলপ করবেন, এই এসওপি অনুযায়ী আপনাকে সবাইকে ট্রেনিং দিতে হবে। আপনি তো আর কাজ করবেন না, আপনার যে অপারেটর, আপনার যে কোয়ালিটির লোক, তাদেরকে এসওপি নিয়ে আপনার কোন মেথডে কিভাবে আপনার কোয়ালিটি চেক করবে, কিভাবে আপনার এটাকে প্যাকিং করবে, প্যাকিং এর পরে এটাকে আপনার কার্টুনিং করবে, এবং ইনিশিয়াল স্টেজে কিভাবে আপনার গুঁড়ো দুধটাকে কিভাবে প্যাকিং করবে, এই মেথড এসওপি কে আপনার যে ট্রেনিং, আপনার যে অপারেটর আছে, আপনার যে কোয়ালিটির লোক আছে, তাদেরকে আপনার ট্রেনিং দিতে হবে। ম্যান পাওয়ার, এখন ধরেন তাদেরকে ট্রেনিং দিবেন, তাদের স্কিল ম্যান পাওয়ার আপনার আছে কিনা, বোঝে কিনা। আপনি জাস্ট এখানে গুরু দুটো এনে যাদেরকে নিয়ে কাজ করতেছেন, তারা স্কিল না, তাদেরকে একেবারেই ফ্রেশার হিসেবে নিছেন, বাট তারা হয়তো বা আগে কাজ করছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, হয়তো বা আগে কাজ করছে আদার্স ইন্ডাস্ট্রিতে, হয়তো বা কোনো জায়গায় কাজই করে নাই। এখন আপনি রিক্রুট করেই ফ্লোরে দিয়ে দিলেন, তাহলে কি তারা কিছু বুঝবে? তো এই জন্য হলো তাদেরকে ট্রেনিং দিবেন, তারা কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো নিয়ে কাজ করবে, এমন স্কিল ম্যান পাওয়ার। লিনটা কি একটা মেথড, এই মেথডোলজি আপনি অ্যালাইন করতে হবে। এখন ধরেন আমি গার্মেন্টস নিয়ে কথা বলতেছি, আপনি থিঙ্কিং করবেন আমার এখানে কি গ্যাপ আছে, আদার্স ইন্ডাস্ট্রি যদি কেউ থাকে আমার এখানে কি কাজ করা আছে। এটাকে মেজারমেন্ট হলো, আপনার এখানে মেজার করবেন কোন জিনিসগুলো আপনাকে, ধরেন প্রোডাকশন করলো, এখানে ডেটা রিয়েল টাইম ডেটা নেই, আপনার এখানে গুঁড়ো দুধ প্যাকেটিং করলো ধরেন 100 পিস প্রোডাকশনের, আপনাকে ডেটা দিলে 120 পিস, 20 পিস না করে আপনাকে ডেটা দিয়ে দিল, তারপরে প্যাকিং
প্যাকেটস, তারপর পলিব্যাগ, আদার্স যে প্রসেসগুলো আছে এখানে ডেটা, অ্যাকচুয়াল ডেটা নাই। তখন আপনাকে এটা রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করে একটা ডিজিটালাইজেশন, যেটা কানবান মেথড বলে, ওইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর ইনভায়রনমেন্টটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? এইভাবে আপনাকে ওই সব প্রসেস যদি আমি ধরি তাহলে তো কিন্তু বোঝানোটা ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি, আমি এই জন্য অ্যালাইন করে দিব আপনাদেরকে। এটা হলো আপনার ইয়ের ক্ষেত্রে, যদি ফুড বেভারেজ আপনি যেখানে আছেন ওখানকার ক্ষেত্রে আপনি এই মেথডটাকে ডেভেলপ করলেই আপনি দেখবেন, আপনি যেহেতু ফুড বেভারেজে আছেন এখানে আপনার 80% ডিফেক্ট কমে যাবে, এর বাইরে ডিফেক্ট নাই। কারণ এখানে মেইন হলো স্কিল ম্যান পাওয়ার আর হলো মেথডোলজিগুলো, এসওপি গুলো ডেভেলপ করলে আপনার 80% ডিফেক্ট কমে যাবে, এখানে ইফিসিয়েন্সি বাড়বে। এখন আসি প্যারোটো অ্যানালাইসিস, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা টপ 3 ডিফেক্ট, টপ 5 ডিফেক্ট, টপ 7 ডিফেক্ট নিয়ে কাজ করি। তো আপনার হলো টপ 5 ডিফেক্ট আমরা ধরি, যেখানে আপনি আপনি যারা ফুড পেপারে আছেন, আপনি অ্যানালাইসিস করেন আপনার এখানে কি কি ডিফেক্ট আছে। ওই ডিফেক্ট গুলাকে, টপ যে ডিফেক্ট গুলো আছে যেখান থেকে সবচেয়ে অনবরত কোয়ালিটি ফেইলিওর আসে, ওই ডিফেক্ট, এটা হলো একটা মেথড। মানে হলো আপনি সব, এখানে 20টা ডিফেক্ট আছে, 20টা ডিফেক্ট নিয়ে তো কাজ করা দরকার নাই। আপনি হলো টপ যেখান থেকে আমার 80% ডিফেক্ট আসে, এই 80% ডিফেক্ট কোন কোন জায়গায় প্রসেস থেকে আসতেছে এইটা আপনি রাইট ডাউন করবেন, লিখবেন যে ওই জায়গা থেকে ওভারকাম করার জন্য আমরা কাজ করতে হবে। যেমন আমি গার্মেন্টস ট্রেডে কি আছে, স্কিপ স্টেজ 22%, সিম পাকারিং 20%, ওপেন সিম এখানে আছে 18%। এমনই আরেকজন বললো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আনকাট ফ্রেড, সবচেয়ে বেশি ঝামেলা, এটা কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না। আনকাট থ্রেড আপনার সুইং এ যায় কন্ট্রোল করতে হবে। সুইং এর প্রসেস আমরা অনেক সময় কি করি, সাকার মেশিন দিয়ে আনকাট থ্রেড কন্ট্রোল করি কিছুটা, বাট আপনার যদি সুইং অপারেটর আদার্স তারা যদি আহ, নিজেরা কন্ট্রোল না করে, এটা কন্ট্রোলিং সম্ভব না। তো সেক্ষেত্রে ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আনকাট থ্রেড আসেই হলো আমাদের প্রসেস থেকে, লাইক সুইং প্রসেস থেকে। তো তাদেরকে ট্রেন আপ করতে হবে কোনোভাবেই যেন এগুলো, এই আনকাট থ্রেড গুলা না আসে তাদের প্রসেস থেকে, সুইং থেকে। ব্রোকেন স্টেজ, ব্রোকেন স্টেজ যেন আপনার কম থাকে, এখানে 12% আছে আনইভেন স্টেচিং। এটা হলো, এর ভিতরে আরো দুই একটা থাকে মেজারমেন্ট সমস্যা, আদার্স টুকটাক থাকে, বাট এই সমস্যাগুলো সবচেয়ে বেশি। এখন আপনি ডিমেক মেথডোলজি আমরা যেটা আলোচনা করছি, আপনি কিভাবে সমাধান করবেন, সমাধানের তো আমাদের একটা সিস্টেম থাকবে। এই সমাধানের প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করেই দেখাই দিই, কারণ চলে গেল। তো সমাধান কিভাবে করবেন, সমাধানের ইয়াটা আমরা এখানে যেটা আছে যে, আমরা যেটা দেখছি ফিশবোন ডায়াগ্রাম থেকে, এটা হলো সাস্টেনেবল সলিউশন, নট অনলি ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে সলিউশন, এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। ফার্স্টে আমরা কি পাইলাম এখানে, এখানে ছিল কি মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, ম্যান পাওয়ার, মেজারমেন্ট। এখন আপনি সকল সেক্টরের জন্য, আমি এটা এটা লেখা আছে কি সকল সেক্টর, আপনার মেশিনে যদি কোনো সমস্যা থাকে, আপনি যেই প্রসেসে কাজ করেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করেন, ফুডে করেন, মেশিনকে আপগ্রেড করা, মেশিন মেনটেনেন্স টিম দিয়ে আপনার কোনোভাবেই যেন মেশিনের কোনো প্রকার আপনার প্রবলেম না থাকে, এই জন্য মেকানিক্স টিমটা ইম্পর্টেন্ট। লাইক দিস, যারা নতুন ফ্যাক্টরি, এখানে কম হয় সমস্যা। ফ্যাক্টরির বয়স যদি 10 বছর, 12 বছর, 15 বছর হয়, ওখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার মেশিনের সমস্যা থাকে। আপনার ওই পরিমাণ মেকানিক্স আছে কিনা আপনাকে এটা ক্যালকুলেট করতে হবে। লাইক দিস, আপনার ঘন্টায় কয়টা মেশিন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ওই পরিমাণ মেকানিক্স আছে কিনা, ওইভাবে আপনাকে মেকানিক্স সেট করতে হবে। দেখা গেল, অনেকে উদাহরণ দিব যে 10 বছর আগে মেকানিক্স ছিল একজন, এখন 10 বছর পরে মেকানিক্স হয়ে গেছে 3জন, তাও মেশিনের সমস্যা। ভাই, 10 বছর আগে মেশিন ছিল নতুন, 10 বছর পরে মেশিন হয়ে গেছে সব পুরান, নষ্ট। তো 10 বছর আগের কথা বলে তো লাভ নাই। অনেক সময় অনেকেই এই ধরনের কথা উদাহরণ দেয়। তো এগুলো বুঝতে হবে, তখন বোঝাইতে হবে যে মেশিন পুরাতন হয়েছে, এখন ডেইলি নষ্ট হচ্ছে, আগের মেশিন ডিফেক্ট নষ্ট হয় নাই, ওই সময় মেকানিক্স কম লাগতো তখন। ট্রেন অপারেটর স্ট্রেচিং টেকনিক, এইটা ট্রেন আপনার আদার্স ডিপার্টমেন্টে আপনার যে অপারেটর আছে, কোয়ালিটি আছে, তাদেরকে বোঝাইতে হবে যে স্টিচ তারা ফাঁকি দেওয়ার কারণে পাকারিং হচ্ছে, ডিফেক্ট হচ্ছে, আনকাট থ্রেড বের হচ্ছে, সিম পাকারিং হচ্ছে। এই জিনিসগুলা আপনারা যারা কাজ করে প্র্যাকটিক্যালি তাদেরকে ট্রেনিং করতে হবে। খালি ওই এজিএম, জিএম, ম্যানেজার, সুপারভাইজার, লাইন চিফ, তারা তো কখনো মেশিনে বসে কাজ করে না। যে মেশিন চালাইতেছে, প্রোডাকশনটা দিচ্ছে, তার যদি মেশিন সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে নলেজ না থাকে, ডিফেক্ট সম্পর্কে তার যদি জ্ঞান না থাকে, আপনি জীবনে ডিফেক্ট কমাইতে পারবেন না। তো এই জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্টের উপর আপ স্কিলিং, পাকারিং, আদার যে সমস্যাগুলো আছে, যারা একেবারে রুট লেভেলে কাজ করে তাদেরকে
ট্রেনিং দিতে হবে। স্ট্যান্ডার্ডাইজ স্যার থ্রেড এখানে টেনশন। আমার জি, কিছু বলবেন বলবো কেউ? হ্যাঁ হ্যাঁ বলেন। আমার এখানে এই যে কথা অপারেটর বোঝা যাচ্ছে না আপনার, একটু লাউডলি বলেন, কথা সাউন্ড বোঝা যাচ্ছে না। এখানে যে অপারেটর ট্রেনিং এর কথাটা বলা হয়েছে, যেটা রেসপন্সিবল দেখানো হয়েছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিমকে। হুম হুম। এখন স্যার দেখা কোয়ালিটি টিম বা অন্যান্য টিমকে যেভাবে ট্রেনিং করার একটা শিডিউল তৈরি করতে পারি এবং করতেও পারি, বাট অপারেটরদের ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম তৈরি হয় যে অপারেটরদেরকে ট্রেনিং এর জন্য পাওয়া যায় না। স্যার এই ক্ষেত্রে আমাদের কোন ধরনের স্ট্র্যাটেজি করা উচিত, যেটা করলে আমরা অপারেটরদেরকেও ট্রেনিং করাতে পারবো, নাকি এটা শুধুমাত্র ফ্যাক্টরি ম্যানেজমেন্ট থেকে যেটা করানো হয় ফ্রেশারদের জন্য সেটাই না? না না না, এটা না। এই ট্রেনিংটা লেখা আছে এখানে দেখেন, ডেইলি, উইকলি, মান্থলি। ঠিক আছে, এটা কেন লেখা আছে, এটার উদ্দেশ্য আছে। আমরা যেটা জানি যে অপারেটর, ধরেন আপনি, আপনার আমার যে নলেজ, আমরা পড়াশোনা করছি, আমরা একটা জিনিস বুঝতে পারি। অপারেটর ট্রেনিংটা আপনার প্রোডাক্টের সাথে সাথে আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিম মানে শুধু যে আপনার ফ্যাক্টরি ট্রেনিং না, আপনি ট্রেনিং করাইতে পারেন যে আপনার সুপারভাইজার কেমন ভাবে ট্রেনিং করাইতে পারেন, সুপারভাইজারই তাকে ট্রেনিং দিতে পারে। আপনার যদি ইনচার্জ, আপনার যে কোয়ালিটি অডিটর, সে যদি তাকে ট্রেনার বানাইতে পারে, সে যদি বোঝে, সে লাইনে মানে প্র্যাকটিক্যাল ট্রেনিং, আপনি ওই ট্রেনিং রুমে যে তাদেরকে ট্রেনিং দিলেন ওইটা কিন্তু ইফেক্টিভ না। এটা হলো অন জব ট্রেনিং। অন জব ট্রেনিং কি, তাদেরকে লাইনে যে সে যে প্রসেসে কাজ করতেছে ওই প্রসেসে যে আপনি 2 মিনিট 5 মিনিট কথা বললেন, সে যেন একদম প্র্যাকটিক্যালি দেখাইতে হবে যে এই প্রোডাক্টের কারণে এই তোমার, আমরা যদি মেশিনে যে সমস্যাগুলো পাকারিং গুলা হয় তাকে একেবারে প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় ওই জায়গায় ট্রেনিং দিতে হবে। আধা ঘন্টা ট্রেনিং এর দরকার নাই, 1 ঘন্টা ট্রেনিং এর দরকার নাই। আপনি 5 মিনিট অন জব ট্রেনিং দেন, যেন সে তার আইকিউতে থাকে যে আমার মিস্টেকের কারণে এটা। আপনি ঘন্টা ব্যাপী ট্রেনিং এর দরকার নাই। এটা হলো লিনের ট্রেনিংটা, নট অনলি 1 ঘন্টা 2 ঘন্টা ট্রেনিং। লিন বলছে যে আপনার যে জায়গায় প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যদি এটা 5 মিনিটের ট্রেনিং হইতে পারে, 10 মিনিটেরও হইতে পারে, যে জায়গায় আমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে তাদেরকে ওই জায়গায় ট্রেনিং দিয়ে এটা শিখাইতে হবে। ধরেন আপনার ডিফেক্ট হচ্ছে একটা, এটা যদি আপনি 1 ঘন্টা ধরে ট্রেনিং দেন, সে কিছুই বুঝবে না। এই জন্য অনজব ট্রেনিং, এখানে আপনি সব কটাই, আপনি কোয়ালিটিতে অনজব ট্রেনিং, লিনটা হলো অনজব ট্রেনিং, ওই রুমে নিয়ে বসায় ট্রেনিং দিবেন, এটা হলো লিডারশিপ স্কিল ট্রেনিং। বাট প্রসেস ট্রেনিং দিতে হবে আপনার অনজব, একদম প্র্যাকটিক্যালি অনজব ট্রেনিং ফ্লোরে যে। তারপরে আছে এখানে, এটা আপনার যারা ফুড বেভারেজে আছেন তাদের ক্ষেত্রেও সেম, আপনার প্রসেসে ট্রেনিং দিতে হবে, তাদেরকে দেখাইতে হবে যে এই যে তুমি এইভাবে কাজ করতেছো, কাজ করার পরে এই ডিফেক্টটা বের হয়েছে, এই যে ডিফেক্টও আপনার হাতে থাকতে হবে। ডিফেক্ট দেখাইতে হবে যে যে এই যে তোমার কাজের জন্য এই ডিফেক্টটা বের হয়েছে, এই ডিফেক্টটা কিভাবে তুমি যেন না আসে, আসলে কি সমস্যা হচ্ছে, আসলে শিপমেন্ট যাচ্ছে না, আমাদের শিপমেন্ট ক্যান্সেল হইতে পারে, রিওয়ার্ক হইতে পারে, কোম্পানির লস হইতে পারে, এগুলো বোঝাইতে হবে, ইম্প্যাক্টটা তাদেরকে তুলে ধরতে হবে। তারপরে এটা হলো স্ট্যান্ডার্ড থ্রেড টেনশন। এটা হলো আই এবং কিউসি টিম। আই টিমের কাজ কি, আই টিম যখন নাকি এসএমপি ক্যালকুলেশন করে, আমরা যেটা জানি এখানে কিন্তু স্টিচ একদম দেখা থাকে, কোন প্রসেসে কত স্টিচ, এটা কিন্তু একেবারেই ওরা ক্যালকুলেশন করে অ্যাসেম্বলি করে। লাইক দিস, একটা প্রোডাক্ট তৈরি করতে অ্যাসেম্বলি কত, 16 মিনিট, 17 মিনিট, 18 মিনিট, আপনার ওভেনের ক্ষেত্রে 18 মিনিট, আপনার নিটের ক্ষেত্রে 7 মিনিট, 8 মিনিট। ওইটা কিন্তু প্রসেসের উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা প্রসেসে কি পরিমাণে স্টিচ আছে ওইটাকে, স্টিচটাকে ক্যালকুলেশন করে দেন হলো তারা অ্যাসেম্বলি করে। তো ওই স্টিচ ডিসেন্ট্রি যেটা আছে, এটা আই টিম এইটা ট্রেনিং দিবে আপনার লাইন চিফ সুপারভাইজার। আমরা অনেক সময় কি, প্রোডাকশন যে আমাদের অ্যাসেম্বলি ক্যালকুলেশন করার পর একটা বোর্ড থাকে, এখানে ডিটেলস লেখা থাকে কোন প্রসেসে কত স্টেজ, এটা দেখবেন যে আপনার ওরা ফ্লোরে দেন, ওরা তাদের কাছে রেখে দেয়। এটা যদি আপনার ফ্লোরে না দেয় তখন কিভাবে বুঝবে এটার স্টেজ কত? লাইক দিস, এই প্রসেসে ধরেন শোল্ডার জয়েন্ট স্টেজ আছে 100, এটা যদি লাইন চিফ সুপারভাইজার অপারেটর নাই জানে যে এখানে স্টেজ দিতে হবে 100, তখন তো সেই 80 স্টেজ দিয়ে তার মতো করে প্রোডাকশন তৈরি করবে। তো এই জন্য প্রোডাক্ট তৈরি করার আগে প্রত্যেকটা অপারেটরকে তার প্রসেসে কত স্টেজ হবে এইটা ফার্স্টে লাইন চিফ সুপারভাইজারকে বলে, একটা বোর্ড আছে এখানে যেটাকে বলা হয় ইয়া বোর্ড, প্রোডাকশন বোর্ড। তো ওই বোর্ডটাকে আপনাকে দিয়ে দিতে হবে এবং এটা ট্রেনিং দিতে হবে। আপনার আই টিম ট্রেনিং দিবে, কিউসি টিম আপনার যে কোয়ালিটি ইন্সপেক্টর আছে তাদেরকে ট্রেনিং দিবে, কোয়ালিটি কন্ট্রোলার, রবিং কিউসি, আপনার সুপারভাইজার লাইন চিফ, তাদেরকে ট্রেনিং দিবে। ট্রেনিং দিয়ে দেখাবে যে
এই প্রসেসে লাইক 20টা প্রসেস থাকতে পারে, 30টা প্রসেস থাকতে পারে, যার যার প্রসেসে আছে প্রোডাকশন রানিং হওয়ার আগেই সবাইকে বোঝাই দিবে যে তোমার প্রসেসে এই এই 20টা স্টেজ। তখন কি হবে, তারা স্টেজ ফাঁকি দিতে পারবে না, পাকারিং হবে না, আপনার এই ডিফেক্ট হবে না। ঠিক আছে, এটা হলো আই টিমের কাজ। ইমপ্লিমেন্ট রিয়েল টাইম ট্র্যাকিং, এটা হলো আপনার অ্যান্ডন সিস্টেম। আমরা জানি ওই এটার কাজ করতে হবে। আমরা অনেক সময় ডিফেক্ট ফাঁকি দেই, ডিফেক্ট যেটা আছে এটা দেখাই না, না দেখাইলে সলিউশন না। আপনি যত হাইড করবেন তত সমস্যা ক্রিয়েট হবে। এই জন্য ডিফেক্ট করানো ফাঁকি দেওয়া যাবে না, এটাকে রিয়েল টাইম ট্র্যাকিং করতে হবে। এখানে এখান থেকে কি কি আছে আউটকাম এখানে লেখা আছে, আপনি যখন করবেন টোটাল কত। কন্ডাক্ট উইকলি গাম্বা ওয়ার্ক মানে কাইজেন মিটিং। গাম্বা মানে কি হলো আপনার উইকলি আপনাকে একটা মিটিং করতে হবে, কাইজেন মিটিং করতে হবে। প্রোডাকশন হেড যারা আছে, প্রোডাকশন হেড, অপারেশন হেড, টেকনিক্যাল হেড, আপনাকে প্রোডাকশনের উপর, ডিফেক্টের উপর সবার সাথে একটা টিম মিটিং, লাইক গ্রিন ব্ল্যাক বেল্ট যারা আছে, গ্রিন বেল্টের টিম, ব্ল্যাক বেল্টের টিম, দুইটা টিম মিলে একটা মিটিং করতে হবে যে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আছে। যারা যারা আছে তাদেরকে একটা রিপোর্ট জেনারেট করবেন, রিপোর্ট জেনারেট করে যার যার যেই জায়গায় সমস্যা আছে তাদেরকে জানাইতে হবে। উইকলি এটা টিম আপনি মিটিং করে যে আমার মেশিনের আপগ্রেড হয়েছে, মেশিনে এখন কোনো সমস্যা নাই, ট্রেনার এখন সবাই ট্রেনিং প্রাপ্ত, কিংবা 80% ট্রেনিং কমপ্লিট হয়েছে, 20% বাকি আছে, তারপর আপনার ডেটা এখন কোনো সমস্যা নাই, রিয়েল টাইম ডেটা আছে। এইভাবে আপনাকে সবাইকে একটা রিপোর্ট জেনারেট করে গ্রিন বেল্ট তৈরি করে দিবে, এটা ব্ল্যাক বেল্ট হোল্ডার সবাই মিলে ট্রেনিং করবে, ট্রেনিং করার পর আপডেট করবে। ইমপ্রুভ কোয়ালিটি ইন্সপেকশন ক্রিটিক্যাল চেক পয়েন্ট, আপনার হলো কোয়ালিটির যে ক্রিটিক্যাল চেক পয়েন্ট গুলো আছে এই সম্পর্কে কিউসি প্রোডাকশন সবাইকে ট্রেনিং দিতে হবে এবং ইমপ্রুভ করতে হবে। তারা যেন ক্রিটিক্যাল চেক পয়েন্ট গুলো সম্পর্কে তারা জানে, জেনে যেন ওইভাবে কাজ করে। আর ইন্ট্রোডিউস পোকাওকি, এটা একটা টুলস আছে, এটা নিয়ে আলোচনা করবো। পোকাওকি হলো ইরর প্রফিং, মানে যেই কাজটা একবার সমাধান করবেন এটা যেন আর নেক্সট টাইম যেন এই ভুলটা না আসে, এটাকে বলা পোকাওকি একটা টুলস। এটা নিয়ে আলোচনা আপনাদেরকে বোঝাই দিব। একটা সমাধান যেটা করবেন এটা যেন একটা লিন টিম কাজ করবে, আপনার যে ব্ল্যাক বেল, ইয়েলো বেল, গ্রিন বেল নিয়ে কাজ করবে। একটা এমন একটা সমস্যা পাস ছিল, এটা এমন ভাবে সমাধান করবেন এটা যেন ফিউচারে এই ধরনের ইস্যু না আসে। আর ওয়ার্কস্টেশন আর্গনমিক লাইটিং, এই টুলসটা যদি আপনি আপগ্রেড করতে পারেন সকল জায়গায়, আপনার গার্মেন্টসে আমি যেটা জানি, আমি তো অভিজ্ঞতা থেকে বললাম, আমাদের এখানে লিন ইমপ্লিমেন্ট করা আছে কিছু, আপনি করে দেখেন যে আপনার টেনশন ফ্রি হয়ে যাবে। কোয়ালিটি টিম তখন কাজ 50% ওরা লেস, তারা মনে হবে যে না আমরা অনেক লেস প্রেসারে আছি, এবং আউটপুট ভালো হবে। ডিফেক্ট রেট আপনি ধরেই নেন যে আপনার যদি আগে 10% থাকে, মিনিমাম 2, 3, 4% আপনার কমবে সবাই মিলে যদি আপনারা কাজ করেন। এক্সকিউজ মি স্যার, সরি ফর ইন্টারাপ্টিং স্যার। জি স্যার আমরা কি এই ক্লাসের রেকর্ডিং গুলো কি পেতে পারি? বিকজ অফ অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি অনেক কিছু মিস হ্যাঁ করতেছি, হ্যাঁ, সেই জন্য রেকর্ড আমি দিয়ে জিজ্ঞেস দিবে আপনাকে, স্লাইডও দিয়ে দিবে আপনার ওই যে এমএসসিটি থেকে রেকর্ড দিয়ে দিবে আপনাকে, স্লাইডও মানে দিয়ে আমরা দিবে। যদি প্রতিদিনেরটা প্রতিদিন পেতাম তাহলে আমাদের জন্য একটু বেটার হতো স্যার। আমার জন্য মানে আমি সবার জন্য বলছি, সরি, মানে আমি হয়তো বা বিহাফ অফ মানে অল লাইক দ্যাট, ঠিক আছে, যে আচ্ছা, সবার জন্য এটা মানে একটু হেল্পফুল হতো। একটা স্লাইডে করা তো, আপনার তো ট্রেনিং এই সপ্তাহে শেষ হয়ে যাবে, আজকে আর 2 দিন, নেক্সট উইকে 2টা ক্লাস আছে, না না, এরপরে শিখতে। আমার স্লাইডের চেয়ে আমার রেকর্ডিংটা হলে বেটার হতো, ঠিক আছে, আচ্ছা, এটা রেকর্ডিংটা হলে হতো এমএসসিটির কি। সাথে কথা বলেন, ওরা রেকর্ডিংটা দেখেন দিয়ে দিতে পারে, ওদের কাছে তো রেকর্ডিং হচ্ছে, দিয়ে দিবে আপনাদের। ঠিক আছে, আচ্ছা, আমি কথা বলতেছি। এরপর আপনি ইমপ্লিমেন্ট করার পর কি হবে, রেজাল্ট কি আসবে আপনি দেখেন। মিনিমাম 5% কমবে, এটা হলো লিনের একটা স্ট্র্যাটেজি। লিন কখনো নট অনলি ফর দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হোল দ্য ইন্ডাস্ট্রিতে লিন ইমপ্লিমেন্ট করার পর, লিনটা হলো টুলস, এই টুলস গুলো ডেভেলপ করার পর আপনার হিস্টোরি নাই যে কমে নাই, তো আপনি অ্যাকচুয়ালি যদি কাজ করেন মিনিমাম 5% আপনার ডিফেক্ট কমবে, আপনার সেভ হবে। লাইক আপনার ছিল $2,50,000 আপনার রিওয়ার কস্ট ছিল, তা আপনার কি হবে, $1,50,000 সেভ হবে তখন, মানে $1,00,000 মতো সেভ হবে রিওয়ার কস্ট। $1,00,000 মানে কি প্রায় 1 কোটি টাকার মতো। তা আপনি চিন্তা করেন 1 কোটি টাকা যদি সেভ হয় কোম্পানি, তখন আপনার নিজেরও ডেভেলপ হবে, কোম্পানিরও ডেভেলপ হবে। এখন আজকে আমরা আলোচনা করি অ্যাডভান্স লিন। আমরা যেটা আলোচনা করছি একটা জাস্ট ডিফেক্ট কমানোর ক্ষেত্রে একটা টুলস দেখাইছে, এটা হলো 2টা বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে ডিমেক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করছি, ফিশবোন ডায়াগ্রাম, 5M মেথড, আর আপনাকে দেখাইছি যে ডিমেকের ফ্রেমওয়ার্ক নিয়ে। অ্যাডভান্স লিন গুলা কি, আমরা জানি যে এটা আগে ছিল, ডিমেকটা অনেক আগের টুলস, এই 2000 সালের আগের।
বাট এখন ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে এই টুলস গুলা নিয়ে আমরা এখন আর আগের মতো নাই, এখন টুলস অনেক আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পর এখন যেই টুলস গুলা নিয়ে আসছে লিন লিন মেথোডোলজি centered around creating more value customer few the এখানে হলো ডে বাই ডে কাস্টমার ভ্যালুর উপর লিন অনেক ভালো ভালো টুলস আবিষ্কার করছে। এখানে এখানে একটা টুলস আছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, এই টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইমপ্লিমেন্ট। এখানে হলো বোটলনেক কমানোর ক্ষেত্রে এটা হলো ভ্যালু স্ট্রিমিং ম্যাপিংটাকে আপনাকে এখানে বোঝায়। এটার একটা টুলস আছে। আমরা জানি যে আপনার ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় আপনি যে জায়গায় কাজ করেন, আপনার ধরেন ফুড বেভারেজে কাজ করেন, আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বোটলনেক মানে কি ডাব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রসেস। বিভিন্ন জায়গায় থাকে না, ধরেন আপনার কাটিং এ কিছু কাট প্যানেল পড়ে আছে, ফিনিশিং এ যে আপনি ধরেন যারা ফুডে কাজ করেন দেখা গেল এখানে আপনার র মেটেরিয়ালস পড়ে আছে, এখানে এখানে ধরেন আপনার কাজ করতেছে না, বাট এটার কোনো অ্যাকচুয়াল রিজন নাই, কেউ জানেও না কি কারণে পড়ে আছে। তো ভ্যালু স্ট্রিম ম্যাপিং হলো রিয়েল টাইম প্রসেস ডেভেলপমেন্ট। এখানে আপনার কি কারণে ডিলেটা হচ্ছে, কি কারণে ডাব্লিউআইপিটা আছে, কি কারণে ওয়ার্কিং প্রসেসটা এখানে আছে, এটাকে প্রসেসটাকে যেন সবাই জানে এবং সবার যেন নলেজে থাকে, এবং ওইভাবে সবগুলাকে ডিজিটালাইজেশন করা। ডিজিটালাইজেশনটা কি, আপনার প্রত্যেক প্রসেসে একটা হলো লিন কাইজেন বোর্ড থাকবে, এটা হলো কানবান। কানবান সিস্টেম হলো কি, ধরেন আপনার কাটিং থেকে শুরু হবে, ফেব্রিক থেকে শুরু হবে, ফেব্রিক থেকে কাটিং এ যাচ্ছে, কাটিং থেকে সুইং এ যাবে, সুইং থেকে ধরেন ফিনিশিং এ যাবে। আপনার যারা ফুডে কাজ করেন, ফুডে র মেটেরিয়াল পারচেস করছেন, তারপরে এটা আপনার মেইন প্রোডাকশনে যাবে, তারপরে আপনি ফুডটাকে আপনি ইয়া করলেন, প্যাকিং করলেন, প্যাকিং করার পর আবার আপনার যাবে ফিনিশ গুডস। তো এই প্রসেস গুলাতে কোনো জায়গায় যেন বাধা না হয়, এই জন্য হলো সকল যারা ডিপার্টমেন্ট হেড আছেন তাদের কাছে একটা থাকবে কানবান বোর্ড থাকবে। সে দেখতে পারবে যে কাটিং এ ধরেন আমার 1000 পিস প্রোডাকশন, 1000 পিস আমি কাটিং করছি, সুইং এ গেছে, সুইং এ যাওয়ার পর 1000 পিস সেলাই হয়েছে, এরপরে কি কারণে আটকান পড়ে গেছে। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন কারণে ডাব্লিউআইপি হয়েছে। ডাব্লিউআইপি হয় কি, অ্যাক্সেসরিজ নাই, সুইং থ্রেডের সমস্যা, তখন এখানে একটা বোর্ডের ভিতরে লেখা থাকবে যে সুইং থ্রেড প্রবলেম, কিংবা আমার এখানে লেভেল সমস্যা, লেভেল নাই, এখানে আমার স্যার অ্যাপ্রুভালের এর যে সমস্যা। একটা স্যাম্পল আমাদের দেখাতে পারতেন আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, ভ্যালু স্ট্রিমিং ম্যাপিং এর মেথডটা আছে, আমি মেথড গুলো দেখাবো আপনাদেরকে। ওই ক্লাস আছে, ওই ক্লাসে সব শুধু মেথড সম্পর্কে আলোচনা করবো। আজকে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, নেক্সট ক্লাসে আপনার মেথডোলজি নিয়ে আমরা ডিটেলস আলোচনা আপনাদেরকে দেখাই দিব। জাস্ট এটা আপনি অ্যাডভান্স লিলটা নিয়ে আপনার প্রাইমারি আজকে ডিসকাশন হবে, পরে আমাদের ক্লাসে এলো শুধু টুলস গুলো নিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাই দিব। আজকে দুইটা টুলস নিয়ে আলোচনা করবো, একটা 5S 5Y নিয়ে আপনি দেখাই দিব যতটুকু সম্ভব হয়, আর বাকিগুলো আলোচনা করবো। তো এটা হলো ডিটেলস যে আপনার এখানে কানবান একটা বোর্ড থাকবে, ডিজিটাল বোর্ড, নট অনলি ম্যানুয়াল। এখানে লেখা থাকবে যে কাটিং এ কোনো প্রকার কোনো প্রবলেম আছে কিনা, অ্যাপ্রুভালের সমস্যা কিংবা ইনপুটের সমস্যা, ম্যান পাওয়ারের সমস্যা, এই কারণে এই গুডসটা এখানে পড়ে আছে, ডাব্লিউআইপি হয়ে আছে, এটা সবাই দেখবে। আপনার লিনের যারা আছে সবাই দেখবে। সুইং এ যাবে, সুইং এ আপনি ধরেন যে সুইং থ্রেডের সমস্যা, লেভেলের সমস্যা, এই কারণে এখানে পড়ে আছে, এবং যে রেসপন্সিবল পার্সন তাকে রিমাইন্ডার দিয়ে দিবে, সে অটোমেটিক পেয়ে যাবে যে এই গুডসটা আমার কারণে এখানে ডাব্লিউআইপি হয়ে আছে। আয়রনে যাবে, আয়রনে যাওয়ার পর যদি দেখেন ম্যান পাওয়ার সমস্যা, ম্যান পাওয়ার নাই, কিংবা আয়রনের ক্যাপাসিটি কম, কিংবা এখানে কোয়ালিটিতে যাবে, কোয়ালিটি ফেইলর, কোয়ালিটি গুডস পাস হচ্ছে না, এখানে একেবারেই বিএসএম ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা একদম ডিটেলস একটা ম্যাপিং দেখাবে গুডসটাকে কোনো জায়গায় যেন ডাব্লিউআইপি না হয়, এবং অটোমেটিক এটা কালার কোডিং সিস্টেম বোঝাবে। গ্রিন কালার মানে সংকেত দিবে আপনার ওকে, রেড কালার মানে এখানে ডাব্লিউআইপি, ইয়েলো কালার মানে হলো এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে আছে, কিছুক্ষণ ধরে আটকে আছে। এইভাবে আপনাকে একটা ভ্যালু স্ট্রিম ম্যাপিং করে সবাই যেন দেখে, নট অনলি ফর প্ল্যানিং টিম, আই টিম, এটা দেখবে সবাই। জাস্ট ইন টাইম, এটা হলো জিট প্রোডাকশন রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। এটা হলো একই সাপ্লাই চেইনের একটা সিস্টেম, প্রোডাকশন শিডিউল। এখানে হলো আপনার সাপ্লাই চেইন একটা টুলস ব্যবহার করবে, টুলস এর ভিতরে অটোমেটিক ধরেন আপনার একেবারেই সাপ্লায়ার থেকে, ফেব্রিক সাপ্লায়ার থেকে আপনার মার্চেন্ডাইজার, স্টোর, আপনার সিও থাকবে, সবাই আপনার র মেটেরিয়ালস, আপনার যে সিপক ডায়াগ্রাম করছে আমরা,
ওখানে সাপ্লায়ার থেকে ইম্পোর্ট পর্যন্ত এটা মনিটরিং করবে, যে আপনার ফেব্রিকটা কখন আসবে, ফেব্রিকটা ইন হাউস হয়েছে কিনা, এটা কাটিং এ কখন যাবে, এবং ডিটেলস আপনাকে একদম ডায়াগ্রাম সবাই দেখতে পারবে, একটা টুলস থাকবে। কাইজেন নিয়ে আমরা আলোচনা করব ডিটেলস। কাইজেন কি? রিয়েল টাইম অ্যাপ্লিকেশন দ্য কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা হলো ডে বাই ডে আপগ্রেড হবে, এটা সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ধরেন আপনি গার্মেন্টসে কাজ করেন, ফার্মাসিউটিক্যাল, ফুড ইন্ডাস্ট্রি থেকে, আপনি ডে বাই ডে কিভাবে আপনি আপডেট করবেন এই মেথডগুলো, আগে যে মেথডগুলো আমরা আলোচনা করছি, অ্যাডভান্স টুল, অ্যাডভান্স মেশিনারি, অ্যাডভান্স সিস্টেম ডেভেলপ করে আপনাকে কন্টিনিউয়াস মনিটরিং এর মাধ্যমে এটাকে আপগ্রেড করা। পোকাওকে নিয়ে হলো, পোকাওকে আমরা ডিটেলস আলোচনা করি। পোকাওকে হলো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ইরর প্রুফিং। এটা হলো ফার্স্টে এ কনজিউমার ইলেকট্রনিক, এটা লাস্ট আবিষ্কার হয়েছে জাপানিজ একটা টুলস। এখানে হলো ফার্স্ট পোকাওকে টুলসটা হলো এমন একটা টুলস, ধরেন আপনি যেটা আইডেন্টিফাই করবেন যে আপনার একটা ডিফেক্ট বা একটা প্রবলেম আবিষ্কার হয়েছে, ধরেন আপনার ফুড বেভারেজেই কোয়ালিটির এমন একটা সমস্যা আবিষ্কার হয়েছে যে কোয়ালিটির ফলটা রেগুলার আসতেছে, এমন ভাবে আসতেছে, এটাকে রুট কোর্স অ্যানালাইসিস করবেন, ফিশবোন ডায়াগ্রাম করবেন, 5 ওয়াই করবেন, করার পর অ্যাকচুয়াল রুট কোর্স অ্যানালাইসিস করে এমন ভাবে সমাধান করবেন যেন এইটা ফিউচারে এই প্রবলেমটা ক্রিয়েট না হয়, এবং যদি ফিউচারে প্রবলেম ক্রিয়েট হয় তাকে পানিশমেন্টের আওতায় আনা। মানে ইউরো প্রুফ করতে হবে, অ্যাকচুয়াল প্রুফ করে এটাকে রুট কোর্স অ্যানালাইসিস করে আপনি এটাকে কারেক্টিভ অ্যাকশন নেবেন যেন ফিউচারে এই ধরনের প্রবলেম না হয়। আরেকটা আছে জিদোকা, মানে অটোমেশন রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে হলো ওই ফুড প্রসেসিং কোম্পানির একটা উদাহরণ দেই, যেখানে হলো প্যাকেজিং লাইন মেশিন ওয়ার ইকুইপ দ্য অটোমেটিক শুট ক্যাপাবিলিটি অ্যাক্টিভিটিস ডিসক্রিপশন। আপনি ধরেন মেশিনারি, এটা হলো অটোমেশন। অটোমেশন কি? আপনার যে অটোমেটিক আপনার ইকুইপমেন্ট কিংবা মেশিনারি আপনাকে সাপোর্ট দিবে, ওখানে ডিটেক্টেড করবে যে কি পরিমাণ ওয়েট আছে আপনাদের। আমি জানি না ওটা আছে কিনা, অটোমেটিক মেশিন যারা ফুডে আছে, যে আপনাকে ওয়েট স্কেলে অটোমেটিক করে দিবে যে এটা 500 গ্রাম না 1000 গ্রাম। এটার সাথে সাথে ওয়েট স্কেলে মেজার করে এটা অটোমেটিক আপনাকে লাইক প্যাকেজিং হয়ে যাবে। এটা হলো হ্যাঁ একটা আছে অটোমেশন। আমাদের এখানে আছে। আছে আপনাদের এখানে? জি জি। আচ্ছা, এটা সিস্টেমটা ডেভেলপ করে, এটা হলো লাইক অ্যাডভান্স লিনের একটা সিস্টেম, যে আপনার এমন একটা মেশিনারি ইকুইপমেন্ট অটোমেশন থাকবে, সেখানে তারা ওয়েট স্কেল মেজার করে অটোমেটিক এটা প্যাকেজিং হয়ে যাবে। প্যাকেজিং হয়ে যাওয়ার পর এটা ইরোর যদি থাকে কোনো প্রকার, এটা ইরোরটা কমে যাবে, আপনার গুডস বেশি যাবে না। দেখা গেল আপনার 500 গ্রাম যাওয়ার কথা, যদি এটা 480 গ্রাম যায় তাহলে কাস্টমার থেকে কমপ্লেইন আসবে, আর যদি 510 গ্রাম যায় তাহলে আপনার ক্ষতি হবে। তো এটা হলো অটোমেশন করা, যেন আপনার ইরোরটা কম আসে, আপনার কোনো প্রকার যেন কমপ্লেইন না আসে, আপনারও ক্ষতি না হয়, এই জন্য অটোমেশন সিস্টেম ডেভেলপ করা। এই ডেভেলপ করলে কি হবে? আপনার কোম্পানির ক্ষতি হবে না, কাস্টমার কম গুডস পাবে না, এই সিস্টেমটা ডেভেলপ করা। জিডোকা কি আমরা আরএমজির ক্ষেত্রে জিএসএম বলতে পারি স্যার? হ্যাঁ, আরএমজির ক্ষেত্রে জিএসএম বলতে পারেন। আরএমজির ক্ষেত্রে আরো কিছু টুলস আছে। আরএমজির ক্ষেত্রে ধরেন আপনি আমাদের যে নতুন যে টুলস গুলো আছে, লাইক ক্যাড সিস্টেম, ক্যাডে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। ক্যাডে এখন যে সফটওয়্যার করা আছে, এখানে ধরেন আপনার অটোমেশন, লাইক আমাদের অটো কাটিং সিস্টেম, এখানে আমি ক্যাড সিস্টেমটা ডেভেলপ করার পর এখানে আগে যেটা হইতো আমাদের ফেব্রিকের ওয়েস্টেজ বেশি হইতো, অনেক সময় 15% 20% ওয়েস্টেজ হইতো। এখন হ্যাঁ, কি হচ্ছে, ক্যাড সিস্টেমটা ডেভেলপ করা, অটো ক্যাড আমাদের যে সিস্টেম ডেভেলপ করার পর কি হচ্ছে, ফেব্রিক ওয়েস্টেজ কমতেছে, রিয়েল টাইম কাটিংটা এমন ভাবে মিনিমাইজ করা আছে যে আমার কাট প্যানেল কাটার পরে আমার ফেব্রিক ওয়েস্টেজ কম হচ্ছে। না তো আমার অটো কাটিং মেশিন, অটো স্প্রেডিং মেশিনের কথা বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, না না, আমার যেটা ক্যাড নর্মালি ভিয়েতনামে সফটওয়্যার। ইউজ করা হচ্ছে। আচ্ছা, ক্যাড সফটওয়্যারের মাধ্যমেই তো আপনার ডেভেলপ করে। হ্যাঁ ডেফিনেটলি ক্যাড সফটওয়্যারের মাধ্যমে তো প্যাটার্নটা তৈরি করে আমি হ্যাঁ, হলো আপনার প্যাটার্নটা কাটিং তৈরি করে মেশিনে তারপর দিচ্ছি। অটোমেটিক। জি জি, এর মাধ্যমে আপনি জি, এখানে আপনার ওয়েস্টেজ কমাইতে পারেন, এবং অ্যাকচুয়াল আপনার এখানে ওয়েস্টেজও কমবে, ইরোরও তখন কম হবে। বাট এইটা কি আমাদের আরএমজি মানে সুইং সেকশনের সাথে কোনোভাবে রিলেটেড? আচ্ছা, সুইং এর ক্ষেত্রে আমাদের বাংলাদেশে নাই, এটা ভিয়েতনামে কিছু ইন্ডাস্ট্রি আছে, এটা নিয়ে আলোচনা করবো। ভিয়েতনামে কিছু আছে, যেমন আপনাদের ওখানে প্যাকেজিং এর ক্ষেত্রে তারা লাইক নিট ওভেনের ক্ষেত্রে, ওভেন নাই, টি শার্ট, পলি, আদার্স প্যাকেজিং করে হ্যাঁ, অটোমেশন, এখানে কোনো মেশিন ম্যান থাকে না, লাইক মেশিন দিয়েই তারা প্যাকেজিং করে।
তো ওখানে লাইক এমন ভাবে প্যাকেজিং করবে, প্যাকেজিংটা ভুল হবে না। তারপরে পলির ক্ষেত্রে তারা লাইক আপনার ফোল্ডিং পলি সকল কিছু একসাথে করবে। তো ওখানে কিছু আবিষ্কার আছে, আবার সুইং এ আছে কিছু অটোমেশন সুইং আবিষ্কার করছে, যেটা হলো কিছু প্রসেস আছে, বাটন প্রসেস দেখলাম রিসেন্টলি আবিষ্কার হয়েছে অটোমেশন। ওই জায়গায় আপনার এখন ডেভেলপ হচ্ছে, যেখানে আপনার স্টিচ এমন ভাবে বাটন স্টিচ গুলো হবে সেখানে ইরোর কম আসবে, এবং ওয়েস্টেজে আপনার লাইক টাইম কিল কম হবে, এবং ওয়েস্টেজে কম হবে। এটা ডে বাই ডে আপডেট হচ্ছে, এটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনটা আমরা খুব কম জাস্ট কাটিং এ ইউজ হয়, সুইং গুলোতে এখন আমরা আপগ্রেড হয় না এখন ওইভাবে ফিনিশিং সুইং আদার্স ইন্ডাস্ট্রিতে। ইন্টিগ্রেটিং অ্যাডভান্স লিন প্রিন্সিপাল আপনার হলো এটা ইন্টিগ্রেট করা সিক্স সিগমা, আমরা যেটা লাস্ট আলোচনা করছিলাম, যে আপনার মেথড, আপনার রিডিউস মেথডের মাধ্যমে রিডিউস করা যায় ওয়েস্টেজ, এবং হলো ইমপ্রুভ দ্য প্রসেস স্পিড, বিএসসিএম এর মাধ্যমে প্রসেস গুলা আপনার কোথাও কোনো ডাব্লিউআইপি থাকে না, রিডিউস কস্ট জিট, যেটা হলো আপনার যদি আপনি অ্যাডভান্স সিস্টেমের মেশিনারি থাকে তখন আপনার ইফিসিয়েন্সি বাড়বে। আর কাইজেনের সিস্টেমে কি হবে, আপনার সিগনিফিকেন্টলি আপনার কি হবে, ডেভেলপ হবে, ইমপ্রুভমেন্ট হবে। আর প্রোকাওকির মাধ্যমে আপনার কোয়ালিটি এবং আউটপুট 100% হবে। তখন আপনার লাইক দিস আপনার যে একটা ভুল আপনি সমাধান করবেন এটার নেক্সট টাইম আসবে না, তখন আপনার ইয়ে হবে। আর অটোমেশন হিউম্যান ওয়ার্ক ফোকাস অন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, যদি আপনি অ্যাড করতে চান তখন অ্যাড হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আলোচনা করি, যেটা হলো দেখা এখানে এই বিষয় নিয়ে কাল পরে আলোচনা হবে। পোকাওয়েকি ইউরোডটা নিয়ে একটু আলোচনা করি আপনাদেরকে, যেটা নিয়ে আলোচনা করছে পোকাওয়েকি ইউরোডটা কি। হ্যাঁ, এই বিষয়টা একটু দেখায়। পোকাওয়েকি একটা হলো জাপানি ট্রামমেনিক মিস্টেক প্রফিং। এটা লিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ইউজ দ্য প্রিভেন্ট ইরোর। আপনি এটা আমি গার্মেন্টসটা দেখাইছি, বাট আপনার অল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সব সময় একটা মিস্টেক আসতেছে, মানে ভুল আপনার ডিফেক্ট আসতেছে, সেটা আপনি সমাধান করতে পারতেছেন না। দেখা গেল 5%, 3%, কোনো না কোনো লাইক আনকাট থ্রেড, যেটা কমন একটা পাকারি একটা কমন একটা সমস্যা, এই ধরনের সমস্যা আপনি কোনোভাবেই সমাধান করতে পারতেছেন না। আর প্রোকাওয়েকি হলো এমন একটা মিস্টেক প্রুফিং করবে এমন ভাবে, যেটা আপনাকে সলিউশন এমন ভাবে করে দিবে যার মাধ্যমে নেক্সট টাইম আর এই ভুলটা আর আসবে না, এমন টেকনিক এমন ডেভেলপ করে দিবে যার মাধ্যমে আর আসবে না। তো চ্যালেঞ্জ কি, গার্মেন্টস ট্রেডে সো ডিফিকাল্ট পোকাওয়েকি টুলসটা ডেভেলপ করা, কারণ গার্মেন্টস ট্রেডে ভুল আসেই, আমরা যে কাজগুলো করি এটা। পোকাওয়েকি টুলসটা আবিষ্কার করছিল জাপানি হলো কার ম্যানুফ্যাকচারিং, ওখানে একটা কার গাড়ির যে দাম ধরেন ভ্যালু, এটা যদি একবার একটা কার যদি ডিফেক্ট হয় তখন আবার এটাকে রিওয়ার্ক করা অনেক কস্টিং এর ব্যাপার। কিন্তু গার্মেন্টস ট্রেডে এটা সো ডিফিকাল্ট চ্যালেঞ্জ যে আমি একটা কাজ ভবিষ্যতে আর ডিফেক্ট হবে না, এটা সো ডিফিকাল্ট হয়ে যায়। ধরেন আপনার গার্মেন্টস ট্রেডে কেন ডিফিকাল্ট এটা দেখি, যে গার্মেন্টস সেভারেল কোয়ালিটি রিলেটেড চ্যালেঞ্জ, আপনি কিছু ডিফেক্ট আছে আসবেই, স্টিচিং স্টিচিং পাকারিং, তারপরে মিসঅ্যালাইনমেন্ট, প্যাটার্ন ডিফেক্ট। এটা আপনি চাইলেও যে ওয়ান শটে আমি কমপ্লিট করবো আর নেক্সট টাইম আসবেন, এটা সো ডিফিকাল্ট হয়েছে। এই জন্য পোকাওয়েকি টুলসটা গার্মেন্টস ট্রেডে কেউ যদি করতে পারে, আমি এটা আবিষ্কার মানে ডেভেলপ হয় নাই এখনো, গার্মেন্টস ট্রেডে কেউ একেবারে 100% করতে পারছে, এটা খুব কম। তো এটা আমরা ট্রাই করব যে আমাদের ট্রেডে যারা কি ফুড কি ব্যাপারে চ্যালেঞ্জ আছে, ফেস হওয়া লাগে স্যার পোকাইকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নিয়ে নেন? এটার ক্ষেত্রে আমি বলি যে পোকাওয়েকিটা না, এমন একটা পোকাইকে tools, স্যার ভিয়েতনামে চলতেছে, চায়নাও চলতেছে, ঠিক আছে, বাট বাংলাদেশে একটু টাফ। বাট আমি জানতে চাচ্ছি কি কি ধরনের প্রবলেম মানে ফেস করা লাগে। এই এখানে লেখা আছে। ধরেন গার্মেন্টস ট্রেডে যেটা হলো, আমাদের মেন সমস্যা হলো আমরা স্কিল ম্যান পাওয়ার অ্যাভেলেবেল না। স্কিল ম্যান পাওয়ার বলতে কি, আমরা পোকাকির মেইন কাজটা কি, আপনাকে রুট কোর্স অ্যানালাইসিস আমরা করতে পারি, আমাদের হয় রুট কোর্স হ্যাঁ, অ্যানালাইসিস আমরা সবাই করতে পারি, কিন্তু রুট কোর্স অ্যানালাইসিস পরে যে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন কারেক্টিভ অ্যাকশন নিব, নেব। এটাকে যে আমরা সাস্টেনেবল ধরে রাখবো, একদিন দুই দিন আমি করতে পারি, ধরে রাখা যায়। এটাকে আমি যে কন্টিনিউ ধরে রাখবো, এটা সম্ভব না। আর জাপানি ভিয়েতনাম করতে পারে তারা অটোমেশনের মাধ্যমে, লাইক দিস তারা এখন করে নিছে যে তারা মেশিনারিজ এর মাধ্যমে পোকাকি সিস্টেমটা ডেভেলপ করা, ম্যান দিয়া সম্ভব না। তারা ধরেন ফিনিশিং ডিপার্টমেন্টে কিছু মেশিন আবিষ্কার করছে, যেখানে ওরা
প্যাকিং প্যাকিং করতেছে এখন মেশিনের মাধ্যমে। সুইং এর কিছু প্রসেস আছে সেখানে হলো মেশিনারি দিয়ে অটোমেশন দিয়ে করতেছে। তো এটা ম্যান দিয়ে সো ডিফিকাল্ট। অটোমেশন যদি আসে তখন আমাদের এখানে ডে বাই ডে আপডেট হলে তখন হয়তো বা এটা পসিবল হবে তখন, বুঝছেন? মানে পোকা ইয়েটা আপনি বলতেছেন টাফ বাংলাদেশের জন্য। আচ্ছা আমি দেখাই কেন টাফ, আমি একটু দেখাই এবং পসিবল কি পসিবলটাকে আপনাকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন অফ পোকাওকে আরএমজি ডিফেক্ট রিডাকশন। আপনি কি টু মিটিগেট দিস ডিফেক্ট ভেরিয়াস পোকাওকে টেকনিক ক্যান বি, আপনি করতে পারেন, এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার এখানে পসিবল বাংলাদেশ। সেন্সর বেসড কম্পোনেন্ট ডিটেক্টর, আমাদের এখানে কিছু ইন্ডাস্ট্রিতে আছে, ভালো ভালো কিছু ইন্ডাস্ট্রিতে আছে। বারকোড র্যাপিড সেন্সর ক্যান বি ইন্টিগ্রেটেড দ্য কাটিং সুইং ফেব্রিক ট্রিম অ্যাক্সেসরিজ। আপনার বারকোডে সিলিং থাকবে, একটা অটোমেটিক ডিফেক্ট ইন্টিগ্রেট করে ফেলবে। আর আমরা যখন মানুষ দিয়ে চেক করে এটা ভুল থাকবে, ফাইনাল ইন্সপেকশনে কিংবা বাইরের কাছে যেয়ে ধরা পড়বে। আর আপনার যদি বারকোড স্ক্রিনিং থাকে, সেন্সর সিস্টেম থাকে, এটার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি পোকাওকে টুলসটা ডেভেলপ করবেন যে আমি 100% কোয়ালিটি আমার আপনার 1 লাখ পিস যদি গার্মেন্টস, আমি 1 লাখ পিস গার্মেন্টস 100% চেক করব। এটা ধরেন একটা টুলস পোকাওকে, যে আমি এটা কোনোভাবে আমার এক পিসও যাবে না। এটা কি মানুষ দ্বারা সম্ভব? আপনার স্কিল ম্যান পাওয়ার 100 জন নিছেন, এর ভিতরে 5-6 জন থাকবে আনস্কিল, মানে তারা, আবার অনেকে থাকবে অসুস্থ, অনেকে থাকবে ইন্টেনশনালি ছেড়ে দিবে। তো মানুষ দ্বারা এটা সম্ভব না। এই জন্য আপনার যদি সেন্সর সিস্টেম থাকে, বারকোড স্ক্যানিং, মেশিনারিজ ভুল করে কম, খুব কম, 0.5, তাদের ভুল ইয়াটা কম। তা আপনার যদি সেন্সর থাকে, স্ক্যানিং থাকে, ক্যামেরা সিস্টেম এখন নাকি ডিফেক্ট আইডেন্টিফাই করা যায়, তখন আপনার কি হবে, আপনি বলতে পারবেন যে আমার 10,000 পিস গার্মেন্টস আছে, আমি 100% সকল কিছু চেক করে দিচ্ছি। এটা একটা সিস্টেম। অটোমেটিক স্টিচ ডিটেকশন সিস্টেম, এখন কিছু মেশিনারি আছে, আপনার যে মেশিনে ধরেন আপনার এখানে সিস্টেম ডেভেলপ করা থাকবে, এই প্রসেসে 100টা স্টিচ থাকবে। এটা আমাদের আছে, আমাদের গার্মেন্টস অলরেডি চলে আসছে, অনেক মেশিনই আছে। কেউ যদি এখানে মেশিন সেট আপ করা থাকবে, চাইলেও সে 5 পিস 10 স্টিচ কমাবে, এটা করতে পারবে না। এটা আমাদের হয়তো বা কিছু মেশিন আছে অটোমেশন, কিছু অটোমেশন নাই। তা হ্যাঁ আপনি যদি এগুলো এটা করতে এগুলো পারেন অটোমেশন, অটোমেশন যদি সুইং মেশিন করতে পারেন, প্রত্যেকটা প্রসেসে আপনি সিস্টেম ডেভেলপ করে দিবেন, সে চাইলেও এখান থেকে স্টিচ কমাইতে পারবে না। তাইলে আপনার সুইং পাকারিং হবে না, আপনার লুজ থ্রেডও হয় না অনেক সময়। এই প্রবলেমটা আপনার পাকারিংটা আপনার তখন 1 থেকে 2%, 0% নামায় আনতে পারবেন যদি আপনার সম্ভব হয় অটোমেশন। মানে আপনার মেশিনের মাধ্যমে যদি আপনি স্টিচ ডিজাইনটি সেট আপ করে দিতে পারেন, প্রসেসের জন্য এই স্টিচ হবে, তখন এটা ইউরোর প্রফিট। পোকাওয়েকের ক্ষেত্রে পোকাওয়েকি করতে গেলে আপনার অটোমেশন লাগবে, এছাড়া মানুষ দিয়ে, আপনার ম্যান দিয়ে কখনো পোকাওয়েকি সম্ভব না। ভিশন বেস কোয়ালিটি ইন্সপেকশন, দেখেন এআই পাওয়ার ক্যামেরা, এটা একটা ক্যামেরা সিস্টেম থাকবে, ভিশন সিস্টেম ক্যামেরা। এখানে অটোমেটিক গার্মেন্টসটাকে স্ক্যান করবে, এখানে সিম ডিফেক্ট, কালার মিসম্যাচ, সকল ধরনের ডিফেক্ট এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্যামেরার মাধ্যমে দেখাবে, দেখায় আপনার অটোমেটিক এটা রিপোর্ট জেনারেট করবে, আপনার মানুষদেরা কোনো কাজ করা লাগবে না। যেই প্রোডাক্টের উপর খালি সে ধরে রাখবে কি পরিমাণ ডিফেক্ট আছে, এটা অটোমেটিক রেজাল্ট দেবে। তো গার্মেন্টসে যদি এই ক্যামেরা সেট করে, তাহলে গার্মেন্টসের প্রোডাকশন আউটপুট আপনি 100% পাবেন না। তো এটাও ডিফিকাল্ট এখানকার জন্য। স্মার্ট টেমপ্লেট যা জিকিউস, কাস্টমস জি টেমপ্লেট ইউজ, কাটিং, স্টিচিং, এমব্রয়ডারি, সাইজ প্লেসমেন্ট, এখানে কিছু টেমপ্লেট আছে ইউজ করা যায়। তো স্টিচিং, এটা এটা একটা টুলস ডেভেলপ করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। এখানে মেজারমেন্ট ডেভিয়েশনটা, আপনার যে মেজারমেন্ট, আমাদের যে প্রবলেম গুলা হয়, ওই প্রবলেম গুলো এখানে আইডেন্টিফাই করা যায়। আরো আছে অটোমেটিক লেভেল এন্ড ট্যাগ ভেরিফিকেশন, আপনার লেভেল প্রিন্টিং অ্যাটাচমেন্ট মেশিন, এর ভিতরে বারকোড স্ক্যানার, এটা অনেক সময় আমাদের এখানে আছে, আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে। এখানে ইনকারেক্ট যে লেভেলিং ইউজ, আমাদের অনেক সময় কি হয়, লেভেল রিজেক্ট হয়, লেভেলের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, পলিব্যাগের সমস্যা হয়, আদার্স, এটা হলো অটোমেটিক লেভেল ট্যাগ ভেরিফিকেশন। একটা মেশিন আছে, স্ক্যানার আছে, এটা যদি আবিষ্কার করেন, এখানে পোকাওয়েকি টুলসটা আপনি ডেভেলপ করতে পারবেন, আপনার এখানে জিরো ডিফেক্ট হয়ে যাবে। নিডেল অ্যান্ড ফরেন অবজেক্ট ডিটেকশন, মেটাল ডিটেক্টর মেশিন আছে আমাদের, এটা গার্মেন্টস ট্রেডে আছে, একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি যদি 100% আপনি
মেটাল ফ্রি করতে পারবেন, যে না আমি যদি 100% বডি চেক করি তাহলে আপনার এখানে 100% গুডস মেটাল ফ্রি হবে। এটা আমাদের 3.6টা আছে। বেনিফিট কি হবে পোকা কি যদি আরএমজি তে আপনি করতে চান অটোমেশন, ডিফেক্ট রেট রিডাকশন কি, আপনার যে ডিফেক্ট আছে এখন যদি 10% থাকে 75% কমে যাবে, 2.5% ডিফেক্ট থাকবে। রিওয়ার্ক রেট আপনার কমে যাবে ধরেন 75%। ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, আপনার প্রোডাকশনে যদি কোনো ইরর না থাকে, প্রোডাকশন অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশন পাবে। তো বাংলাদেশে আছে, আবিষ্কার হচ্ছে, সব ফুল নাই। যেমন আপনার মেটাল ডিটেক্টর মেশিন আছে, লেভেল টেক মেশিন অলরেডি চলে আসছে। কোয়ালিটির ক্ষেত্রে আমরা করতে পারি না। কোয়ালিটির ক্ষেত্রে যদি ভিশন স্ক্রিনিং ক্যামেরা লাগানো হয় তখন কোয়ালিটি আপনার অনেক সময়ের ব্যাপার আছে। বাট এটা এই অটোমেশন গুলা যদি আপনি করতে পারেন দেন আপনার ওই প্রসেসের ক্ষেত্রে আপনার পোকা টুলসটা আপনি ডেভেলপ করতে পারবেন। এখানে কিন্তু কোথাও ম্যানুয়াল সিস্টেম লেখা নেই। আমরা যখন মানুষ দিয়ে কাজ করাবো ধরে নিতে হবে এখানে স্কিল ম্যান পাওয়ার 100 জন দিয়ে কাজ করালে 10 জনই স্কিল থাকবে না, তাদের থেকে ভুল হবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? ওকে। এখানে আরো কিছু আছে ইনলাইন কোয়ালিটি, আমরা এখানে অনেকগুলা সিস্টেম ডেভেলপ করা আছে, যেটা কিছু অটোমেশন সম্পর্কে এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু বেনিফিট আবিষ্কার করছে এবং করার মাধ্যমে এখানে লাইক ইনলাইন কোয়ালিটিতে আমরা যখন অটোমেশন রেপিড বারকোড স্ক্যানিং করব তখন কি আপনি বেনিফিট পাবেন। এটা স্মার্ট প্যাকেজিং এর ক্ষেত্রে আবিষ্কার কিছু ভিয়েতনামে করা আছে। এই যে ধরেন স্মার্ট ফিনিশিং এন্ড প্যাকেজিং অটোমেশন, এটা অলরেডি ভিয়েতনামে চলে আসছে, আমাদের এখানে নাই। ইমপ্লিমেন্ট অটোমেটেড প্রেসিং এন্ড আয়রনিং মেশিন, অটোমেটিক আয়রনিং হবে, প্রেসিং হবে। কিছু গুডস আছে এখানে হাই কোয়ালিটি ফিনিশিং, এটা ভিয়েতনাম আছে। তো ওখানে কি হচ্ছে, আয়রনিং একদম অ্যাকচুয়াল 100% আয়রনিং হচ্ছে, প্রেসিং হচ্ছে। অটো ফোল্ডিং ব্যাগিং মেশিন অলরেডি চলে আসছে গার্মেন্টসে, আদার্স ইন্ডাস্ট্রিতে চলে আসছে যে অটোমেটিক ব্যাগ হবে। যেমন আপনার ফুড বেভারেজের ক্ষেত্রে আপনি ধরেন অটোমেটিক ফোল্ডিং হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, তাদের কিন্তু ম্যান পাওয়ার কম লাগতেছে। তো এখানে কি হচ্ছে, আপনার ইরোডটা কমে যাচ্ছে। অটোমেটিক লেবেলিং সিস্টেম, অটোমেটিক লেবেলিং অ্যাটাচ হচ্ছে। এটা ধরেন আপনার অন্য ইন্ডাস্ট্রিতে অলরেডি চলে আসছে এবং এটা আমাদের আদার্স ইন্ডাস্ট্রি গুলাতে আছে এবং ভিয়েতনামে কিছু আছে। ইনলাইন কোয়ালিটি অটো রিজেকশন মেশিন, এটা আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, ভিয়েতনামে আছে। ইন্টিগ্রেট অটোমেটিক কোয়ালিটি কন্ট্রোল কিউসি চেক পয়েন্ট, অটোমেটিক কিউসি চেক পয়েন্ট অটোমেটিক চেক হবে এবং বারকোড স্ক্যানিং র্যাপিড ট্র্যাকিং সিস্টেম হয়ে আপনার গুডস বের হবে। কি কি সমস্যা আছে, অটোমেটিক রিজেক্টিং বিন, এটা স্যার চলে আপনি যাবে। মনে হয় নেক্সট স্লাইডে বলতেছেন, নেক্সট স্লাইডটা শো করে নাই। না না, এটা 6 নম্বর, এই যে ছয় ছয় ইনলাইন আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোল অটো রিজেকশন মেশিন, এটাও আছে। অটোমেটিক কোয়ালিটি রিজেকশন মেশিনও আপনার আছে, এটা বাংলাদেশে আবিষ্কার হয়নি। এটা আমি অ্যাডভান্স লেভেল বলতেছি, এটা বাংলাদেশে নাই বাট আদার্স ইন্ডাস্ট্রিতে আছে। তো এই জন্য অটোমেশন সম্পর্কে আমাদের আপগ্রেড যদি করতে পারি, প্রোডাকশন এফিসিয়েন্সি 15 থেকে 25% ইনক্রিজ হবে। অটোমেশন এখানে প্রোডাকশন আমরা এখন যদি 60% হয়, আপনার 80% আপনার এই প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়বে। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো কানবান ভিজুয়াল সিস্টেম। কানবান সিস্টেম সম্পর্কে আমরা অনেকটা সবাই বলি যে কানবান অনেক সিস্টেম ডেভেলপ করা। কানবানের সিস্টেমটা হলো ভিজুয়াল ওয়ার্কফ্লো সিস্টেম। লাইক এটা কিভাবে আপনি ডেভেলপ করবেন, এটার কাজটা হলো, কানবানের কাজ হলো ভিজুয়াল মানে দেখাবে, অ্যাকচুয়াল সিস্টেম। Kanban is scheduling the system. It helps manage to work by visualizing tasks, the limited work to process WIP. WIP কোথায় আছে আমি যেটা আলোচনা করছিলাম, ওইটা একটা ভিজুয়াল সিস্টেমে একটা ভিজুয়াল বোর্ড থাকবে, ট্র্যাকিং সিস্টেম থাকবে, সে দেখাবে সকল কিছু। লাইক আপনি ধরেন উদাহরণ দেই যে আমাদের এখানে আহ এখানে আছেন কি গার্মেন্টস এর বাইরে, ফুড বেভারেজের বাইরে আর কেউ আছেন কোন ট্রেডের? দুইটা দুইটা সেক্টরই আছে। আচ্ছা আমরা ফুড বেভারেজই ধরি। ফুড বেভারেজে ধরেন আপনি প্রসেস, আপনার 5টা প্রসেস আছে। 5টা প্রসেস যখন র মেটেরিয়ালস পারচেজ করছেন স্টোর থেকে শুরু করে, তারপরে আপনি প্রোডাকশনে গেলেন, প্রোডাকশন থেকে শুরু করে আবার কোয়ালিটিতে গেলেন, প্যাকেজিং এ গেলেন। আপনার ধরেন আপনি 1 টন গুঁড়ো দুধ পারচেস করছেন, 1 টন থেকে আপনি 500 গ্রাম করে, 1 টনে ধরেন 1000 কেজি, এটা 500 গ্রাম করে পলিব্যাগ করবেন, ধরেন আপনার 1000 প্যাকেট কিংবা 500 প্যাকেট গুঁড়ো দুধ হবে, ঠিক না? এটা টাইম লাইন দেওয়া আছে আপনাকে, প্রোডাকশন থেকে আপনাকে টাইম লাইন দিয়েছে, ধরেন আপনাকে আপনার ম্যানেজমেন্ট যে 3 দিনের ভিতরে এটা কমপ্লিট করতে হবে এবং প্রোডাকশনটা আমার করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্রসেসে
যারা রেসপন্সিবল পার্সন আছে তাদেরকে আপনার প্রত্যেকটা প্রসেস একদম শুরু করে পার্সেস থেকে শুরু করে কোন স্টেজে আছে এটাকে ট্র্যাকিং করে সবাইকে একটা কানবান সিস্টেম ভিজুয়াল ওয়ার্কফ্লো বোর্ড মানে হলো এটা তার কম্পিউটারে দেখাবে যে কোন স্টেজে আছে এবং প্রোডাকশন আউটপুট কত সবাই দেখতে পারবে। কোথাও যদি কোনো ধরেন আপনার পলিবেগের সমস্যা থাকতে পারে, ফেসবুক টেস্টিং এর সমস্যা, আপনার যে গুঁড়ো দুধ যেটা আছে মিল্ক পাউডার সেখানে প্যাকেজিং এর সমস্যা থাকতে পারে, তারপরে আপনার আদার্স টেস্টিং এর সমস্যা থাকতে পারে, প্রোডাকশনে কোনো প্রবলেম থাকতে পারে যে কারণে ডাব্লিউআইপি হয়ে আছে, ওই জায়গাগুলোকে আপনাকে একেবারেই ট্র্যাকিং এ আনতে হবে এবং ট্র্যাকিং এ আসে কোন জায়গায় প্রবলেম আছে ডাব্লিউআইপি ওইটাকে সমাধান করতে হবে। আর গার্মেন্টস ট্রেডে কানভার্ট বোর্ড হলো আপনার একদম ফেব্রিক সোর্সিং থেকে মার্চেন্ডাইজার থেকে শুরু করতে হবে, ফেব্রিক সোর্সিং, স্টোর, কাটিং, সুইং, ওয়াশিং, ফিনিশিং, সাবকন্ট্রাক্ট যদি করেন কোন স্টেজে আছে সবাই এটা দেখবে এবং যে জায়গায় প্রবলেম হবে ওই জায়গায় সাপোর্ট দিবে এবং এটাকেই বলা হয় কানভার্ট ভিজুয়াল সিস্টেম ম্যানেজমেন্ট, মানে এটাকে তাৎক্ষণিক সমাধান করা। লিমিট ওয়ার্ক প্রগ্রেস, যদি কোনো প্রকার প্রসেস আটকায় যায় লেভেলিং এর কারণে, অ্যাপ্রুভালের কারণে, ওই জায়গায় আপনাকে ফোন, আপনার যে কাজ করবে টিম কাজ করবে যে জায়গায় যে সিস্টেমে ওই জায়গায় কাজ করবে। এটা হলো একটা কানবানের মেইন সিস্টেম, যে আপনার মেইন কাজটা হলো ভিজুয়ালাইজেশন হবে। আর এটা নট অনলি ম্যানুয়াল কাজ, এটাকে আপনার ভিজুয়াল, আমরা যেটা জানি ইআরপি সিস্টেম আপনি ডেভেলপ করতে পারেন, ইআরপির মাধ্যমে ডাটা ইনপুট করবে এবং সবাই এটা দেখতে পারবে যে কোন জায়গার জন্য এটা আটকে আছে। বেনিফিট কি হয় কানবানের মাধ্যমে? বেনিফিট হবে এটাই, আমরা জানি বোটলনেক থাকলে, ডাব্লিউআইপি থাকলে তখন কি হয়, তখন কাজটা আপনার প্রোডাকশন আউটপুটের সমস্যা হবে। লাইক দিস, আপনার এফিসিয়েন্সি আজকে প্রোডাকশন টার্গেট 500 পিস, যদি লেভেলের কারণ অন্য কোনো প্রসেসের কারণে এটা আটকায় থাকে এই প্রোডাকশনটা কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে এই কানবান সিস্টেমটার মাধ্যমে যে জায়গায় আটকে যাবে ওই জায়গায় সমাধান করে এটার জন্য রাইট টাইম আপনার আউটপুট দেওয়া যায় এবং সবাই এটার জন্য সম্পর্কে জানে। এটা হলো মেন পার্ট। এখানে বেনিফিট কি আছে লেখা আছে, ইমপ্রুভ এফিসিয়েন্সি বেনিফিট হবে, আপনার ডাব্লিউআইপি কমবে, ওয়ার্ক প্লেসে হাউসকিপিং ঠিক থাকবে, সিস্টেম ডেভেলপ হবে। স্যার কানবানের একটু জানতে চাচ্ছি যে কামবান কি স্যার, মানে মানে ইআরপি সিস্টেম একটা, যে এখানে ইনপুট দেওয়া থাকবে, যার যেখানে আছে সেই ইনপুট দিবে এবং এই আপডেটটা সবাই দেখতে পারবে, না এরকম না, কি সিস্টেম? কোম্পানির সিস্টেমটা আমি বোঝাই যে গার্মেন্টস এর জন্য আপনাকে বোঝাই দিই। ধরেন আপনি একটা গুডস তৈরি করবেন, মানে তো গুডস যখন আপনার একটা 1000 পিস অর্ডার, 1000 পিস অর্ডারই ধরলাম, 1000 পিস অর্ডার আপনি পাইলেন, এটা গার্মেন্টস হইতে পারে, আপনার ফুডের ক্ষেত্রে হইতে পারে। 1000 পিস পর অর্ডার আপনি বায়ার আপনাকে অর্ডার দিল, ঠিক আছে, এটা লিড টাইম ধরেন থাকে 60 দিন। তো অর্ডারটা পাওয়ার পর আপনার কাজ শুরু হয়, ফেব্রিক শুরু হয় কোথা থেকে? মার্চেন্ডাইজার থেকে। তো মার্চেন্ডাইজার যখন নাকি পারচেস করবে, ধরেন আপনার আপনার কাজ হবে স্টোর থেকে, স্টোরে যখন ইন হাউস হবে, ইন হাউস হওয়ার পর প্ল্যানিং টিম এটা নিয়ে কাজ করবে, প্ল্যানিং টিম প্ল্যান দিয়ে দিবে একদম ফুল, এটা কাজ হলো প্ল্যানিং টিমের। যে প্ল্যানিং টিম আমার কাটিং হবে কালকে, 1000 পিস কাটিং হবে, কাটিং হওয়ার পর যাবে কোথায়? সুইং এ। সুইং হওয়ার পর আপনার কোথায় যাবে? লেবেলিং হবে, ফিনিশিং হবে, পরে যদি এমব্রয়ডারি থাকে কিংবা প্রিন্টিং থাকবে ওই ফ্যাক্টরিতে যাবে। স্যার এটাকে স্যার, ফুল আমি একটা আমি ডেটাবেস সিস্টেম। আমি আমি জানতে চাচ্ছিলাম যে এই সিস্টেমটা সবার কাছে পৌঁছানোর ওয়েটা কি? আচ্ছা, পৌঁছানোর way একই আমি টাইমে বলি। একই টাইম পৌঁছানোর ওয়েটা কি? আচ্ছা, পৌঁছানোর ওয়ে ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইফেক্টিভ হলো ইআরপি সিস্টেম। হ্যাঁ, ইআরপি ডেটাবেস সিস্টেম। ডেটাবেস হলে সবার একটা লগইন আইডি থাকে, সবাই চেক করলে জি ওই স্যার, সেটাই বলতেছিলাম। এই স্টাইলটাকে আমি যদি ইনপুট করি অটোমেটিক সে ডিটেলস দেখতে পারে। এন্ড ইআরপি ছাড়া যদি ম্যানুয়াল করে তখন আসলে ডিফিকাল্ট হয়ে যায়, এক্সেলে ভুল হয়। তো বেটার হলো লিন যেটাকে বলে অটোমেশন, আপনাকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যদি ইআরপি করতে পারেন, ইআরপি হলে আপনার 100% চেকিংটা ইজি হয়। আর ইআরপি ছাড়া হলে ম্যানুয়াল হলে অনেক সময় ডেটা, আমরা আমরা জানি যে আমরা যে কাজগুলো করি আমাদের ট্রেডে, লাইক আমরা একটা মেল দিতেই অনেক সময় কিংবা ডেটা যখন সাবমিট করতে অনেক লেট হয়। তো বেটার হলো ইআরপি যদি হয়, ইআরপি তে লিনটা হলো কানবান সিস্টেমটা ইআরপিটাকে বেশি প্রেফার করে। ইআরপি তে ডেটা ইনপুট দিবেন অটোমেটিক সবার কাছে চলে যাবে, সবার তার আইডি লগ ইন করে অটোমেটিক দেখতে পারবে এই প্রসেসটা। ইআরপিটা হলো বেস্ট সলিউশন এখানে। ইআরপিটার আরেকটা আছে যে আপনার অন্য সফটওয়্যার যদি থাকে, আপনার নিজস্ব কোনো সফটওয়্যার ম্যানেজমেন্ট যদি থাকে, ইআরপি বাদ দিয়ে আদার সফটওয়্যার,
ওইটা আপনি ডেভেলপ করতে পারেন। অনেক সময় অনেক লজিক সফটওয়্যার আছে আদার্স। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি আগে যেটাতে ছিলাম লজিক সফটওয়্যার ডেভেলপ করা ছিল, ওটা একটা ইআরপির মতোই সিস্টেম। সফটওয়্যার ডেভেলপ করে সবাই দেখতে পারতো, নিজস্ব সফটওয়্যার ডেভেলপ করে ওই প্রোডাকশন ট্র্যাকিং গুলা দেখা যায়। তো আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব, আপনাদের এটা অ্যাসাইনমেন্ট থাকবে। নেক্সট ক্লাসে আলোচনা হবে, আর আমরা 7 মিনিট কন্টিনিউ করবো আর কি। আপনার কেস স্টাডি থাকবে 2, এরপরে আমরা 5S 5Y এবং নেক্সট ক্লাসে 5টা টুলস নিয়ে আলোচনা হবে, এবং প্রোডাকশন নিয়ে, প্রোডাকশন এফিসিয়েন্সি কিভাবে বাড়াবেন এই নিয়ে আমরা একটা ডিটেলস আলোচনা করবো। এখানে টুলস দেওয়া থাকবে কয়টা, আপনি আপনার কিভাবে অ্যাসেম্বলি ক্যালকুলেশন দেখাবো, আপনার প্রোডাকশন এফিসিয়েন্সি কিভাবে বাড়াবেন এটা একটা আমরা আলোচনা করব। কিভাবে সুইং আপনি অ্যাসেম্বলি কানবান কাইজেন মেথডটা শেখাবো, 5S 5Y সিস্টেমটা আপনাকে দেখাবো। তারপর ডিমেক মেথোডোলজিটা আলোচনা করব, কাইজেন কানবানটা আলোচনা হবে। এই 5টা মেথোডোলজি সম্পর্কে আমরা নেক্সট ইয়েতে আলোচনা করবো। আরেকটা আমরা কেস স্টাডি আলোচনা করবো আপনার ওয়েস্টেজ কিভাবে কমাবেন। এটার ক্ষেত্রে 5S কাইজেন কানবান টিমোট এই 5টা মেথড সম্পর্কে আপনার ওয়েস্টেজ, গার্মেন্টস ট্রেডে হোক আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনার ওয়েস্টেজ কিভাবে কমাবেন, আপনার ওই ওয়েস্টেজ ক্ষেত্রে 5S সিস্টেম 5Y কাইজেন কানবান টিমোট এই 5টা মেথড সম্পর্কে আপনাদেরকে ডিটেলস শেখানো হবে। এই 2টা কেস স্টাডি আলোচনা হবে আমাদের নেক্সট ক্লাস। তো আপনারা শিডিউল পাইছেন, ওই শিডিউলে আমরা আলোচনা করবো। আর থার্ড ক্লাসে হলো আপনার অ্যাডভান্স লিনের যে আপনাদেরকে কিছু মেথডোলজি আমরা আলোচনা করব, তারপর মোটামুটি শেষ করে দেব। ঠিক আছে? আজকে কারো ট্রেনিং এ কোনো ইয়ে আছে আপনাদের কোশ্চেন? স্যার আমাদের ট্রেনিংটা তো শিডিউল দেখলাম আজকে রাত 11টা পর্যন্ত, ট্রেনিং কি এখন শেষ হয়ে যাবে স্যার? এটা একটু না না, 10টা 15 মানে 10টা 45 11টা পর্যন্ত দেওয়া ছিল। জি স্যার। 8:30 থেকে 10:30 2 ঘন্টা তো আমাদের মানে আমাদের ট্রেনিং এর শিডিউল ছিল হলো 3 মানে আমরা যখন করছি 3 দিন, আমি নিচ্ছি হলো 4 দিনের, বুঝছেন? ফার্স্টের দিন 1 ঘন্টা নিছি, আজকে 1 ঘন্টা 35 মিনিট হবে 15 পর্যন্ত। পরে আমি কোশ্চেন নিব 10 মিনিট আপনাদের থেকে। কোশ্চেন কোশ্চেন সেশনটা হলো লার্নিং এর জন্য। আমি যে আজকের বিষয়টা আলোচনা করছি এখান থেকে 10 মিনিট আপনাদের হলো কোশ্চেন সেশন থাকবে, এরপরে কোশ্চেন অ্যান্সার থাকবে। কারণ আমি বলে যাচ্ছি আপনারা কতটুকু লার্নিং করতে পারছেন না, আপনাদের কোনো কোশ্চেন থাকবে, এটা হলো 10 থেকে 15 মিনিট হলো কোশ্চেন অ্যান্সার। আপনাদের কোনো যদি নেক্সট ট্রেনিং এ আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে ওইটার উপর বেস করে আমরা ট্রেনিংটা করি। 2 ঘন্টা করে ট্রেনিং, ঠিক আছে? আজকে 2 ঘন্টা, কালকে পরবর্তীতে 2 ঘন্টা, 6 ঘন্টা। এই ট্রেনিংটা ছিল হলে 3 দিনের, আমরা 4 দিন অ্যাসাইনমেন্ট করছি 2 ঘন্টা করে ট্রেনিং স্লাইড করে, ঠিক আছে? আর আপনাদের হলো ব্ল্যাক বেল্ট ফুলটাই কভার করবে, সমস্যা নেই। ব্ল্যাক বেল্টের আপনার যে মেথডোলজি আপনার ফুল কভার করতে পারবেন, সমস্যা নেই। স্যার এখন আপনাদের কোশ্চেন অ্যান্সার থাকবে, কোশ্চেন গুলা করেন, আমি কোশ্চেনের অ্যান্সার দিব, তখন আপনারা ইজিলি কোনো, কারণ আমি ট্রেনার হিসেবে আমি 2 ঘন্টা কথা বলে যাব, তারপর যে কোশ্চেন না নিলে তখন আপনাদের আসলে ফিডব্যাক কি এটাই বোঝা যাবে না, বুঝছেন? স্যার লিনের মধ্যে যে ডিএমএআইসি বলেছেন স্যার, ডিএমএ ডিবি নামে আরেকটা ছিল আমরা পড়েছিলাম স্যার, এটা একটু বলতেন। আচ্ছা, ডিএম এআইসি এন্ড ডিএমএডিবি দুইটা অপশন ছিল 6 সিগমার মধ্যে। আচ্ছা, ওইটা আরেকটা মেথডোলজি আছে, ডিমেক ডিফাইন। 2টা মেথডোলজি, ডিমেক এর ক্ষেত্রে একটা মেথডোলজি, এটা আমরা ইমপ্লিমেন্ট করছি। আর কালকে কেস স্টাডিতে ওই মেথডোলজিটা আপনাদেরকে দেখাই দিব, এখানে কেস স্টাডি আছে। ডিএমইডি মেথডোলজি নিয়ে আমরা নেক্সট আমাদের যে কেস স্টাডি আছে ওইটাতে আলোচনা করব। আলোচনা করলে আপনি ওইটাও পেয়ে যাবেন কেস স্টাডিটা। কারণ অনেকগুলা মেথডোলজিতে 70টার উপরে মেথড আছে লিনের, হ্যাঁ। ও টিমেক আছে, টিমেট আছে, আরো 3-4টা মেথডোলজি আছে। আমি যতগুলো পারি 10 থেকে 15টা আপনাদেরকে টুলস শিখাই দিই। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? স্যার স্যার একটা জিনিস জানা ছিল, যেটা হলো যে স্যার বললেন যে 70টা মেথোলজি আছে। আসলে আমরা যখন এই সার্টিফিকেটটা আমাদের সিভিতে অ্যাড করব বা কোথাও ইন্টারভিউ দিতে যাব, তখন যদি এই আমরা তো মোটামুটি 8-10টার মতন কাজ করব,
এই এই বাকিগুলোর মধ্যে থেকে যদি আমাদের কোশ্চিন করে আমরা সার্টিফিকেট অ্যাড করছি, তখন যদি কোনো আচ্ছা আমি বলি শোনেন, জি স্যার। আপনার বাংলা আমি বলি আপনার গার্মেন্টস ট্রেডের জন্য গার্মেন্টস ট্রেডে আপনার ডেভেলপমেন্টের জন্য যে কটা টুলস লাইক দিস, আপনার 15টা টুলস আপনার ডেভেলপ বাংলাদেশের হায়ার যে ম্যানেজমেন্ট লাইক দিস, আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টের জন্য 15 থেকে 16টা টুলস বাংলাদেশের লোক জানে, বাট আপনার গার্মেন্টস ট্রেডের জন্য প্রযোজ্য মানে মানে ইমপ্লিমেন্টের জন্য এই টুলস গুলো আপনাদের শেখানো হবে। আর আদার্স টুলগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব, আমাদের কি কি টুলস আছে যেটা আপনার জন্য প্রযোজ্য না, এটা হলো সাইন্টিফিক মানে সিক্স সিগমাটা এমন টুলস ডেভেলপ করা আছে স্ট্যাটিস্টিক্যাল টুলস, এটা হলো গার্মেন্টস ট্রেডের জন্য আসলে ওইভাবে প্রযোজ্য হবে না, ওইটা আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুলস কিছু আছে, ওই টুলস গুলো আপনার গার্মেন্টস এর সাথে অ্যালাইন হবে না। অনেকগুলা টুলস আছে যেটা হলো আপনার অ্যালাইন না, তারপর আমি দিয়ে দিব, ওটা আপনার পড়লো কাজে আসবে না, ইভেন যারা আপনার ইন্টারভিউ নিবে তারাও বুঝবে না এগুলা, বুঝছেন? যে টুলস গুলো আপনার গার্মেন্টস এর জন্য এখন পর্যন্ত গার্মেন্টস এর জন্য আপনার যারা জিএম, ইডি, ডিরেক্টর, সিও, তারা এর বাইরে আপনাকে কোশ্চেন করবে না এই টুলস এর বাইরে। আর স্যার আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, ধরেন স্যার আমার ফ্যাক্টরিতে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বা ফুড সেফটি সিস্টেম মানে সার্টিফিকেট সিস্টেমে চলে। এখন যদি এইখানে আমি আমার ফ্যাক্টরিতে সিক্স সিগমা ইমপ্লিমেন্ট করতে চাই বা সার্টিফিকেট নিতে চাই, সেই প্রসেস গুলো সম্পর্কে স্যার একটু যদি। আচ্ছা, লিন সিক্স সিগমা কোনো সার্টিফিকেট হয় না। হ্যাঁ, লিন সিক্স সিগমাটা হলো, আমি বলি এটা হলো আপনারা, আমি ফার্স্টেই বলছি না, লিন অ্যান্ড সিক্স সিগমার আমি উদাহরণটা কি দিলাম এখানে লেখা আছে। লিন সিক্স সিগমাটা আবিষ্কার হয়েছেই, লিনটা আবিষ্কার হয়েছে কি আপনার প্রোডাকশন ইফিসিয়েন্সি বাড়াবে, ওয়েস্টেজ কমাবে। আর সিক্স সিগমাটা আবিষ্কার হয়েছিল কোয়ালিটি ডিফেক্ট কমাবে আর কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করবে। এটা কিন্তু কোনো সার্টিফিকেট, আপনার নিজস্ব সার্টিফিকেট, আপনার পার্সোনাল সার্টিফিকেট। কোম্পানির জন্য কিন্তু কোনো লিন সিক্স সিগমা বাংলাদেশ না ওয়ার্ল্ডের কোনো লিন সিক্স সিগমা কোনো সার্টিফিকেট নেই। এটা হলো আপনার পার্সোনাল সার্টিফিকেট, যে আমি আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়ানো, কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এই টুলসগুলো আমার নলেজ আছে এবং এই সম্পর্কে আমার সার্টিফিকেট আছে। কোম্পানির জন্য কোনো লিন সিক্স সিগমার সার্টিফিকেট হয় না, ঠিক আছে? একমাত্র যারা ট্রেনিং ইনস্টিটিউট তাদের সার্টিফিকেট হয়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার যে সার্টিফিকেট হয় না। তাহলে স্যার এটা হলো ইমপ্লিমেন্ট আপনি হলো ডেভেলপ করবেন। আমরা যারা ট্রেনিং করব আমরা ইমপ্লিমেন্ট করব ওইখানে, ওরকম হ্যাঁ ভাবে হ্যাঁ, ই করা নাই, জি মানে জি, ধরা বাঁধা নিয়ম নাই। কোম্পানির সার্টিফিকেট হয়, ধরেন আপনি একটা ট্রেনিং কোম্পানি খুলছেন, ওই কোম্পানি এজ এ ট্রেনিং করতে পারবে কিনা, ট্রেনিং দিতে পারবে কিনা, কিংবা এজ এ ট্রেনার, ধরেন আমার সার্টিফিকেট আছে লিন সিক্স সিগমা চ্যাম্পিয়ন ট্রেনার হিসেবে, ব্ল্যাক বেল্ট হিসেবে, মাস্টার ব্ল্যাক বেল্ট হিসেবে। এটা হলো আপনার নিজের পার্সোনাল অ্যাচিভমেন্ট, নট ফর দ্য কোম্পানি। এবং কোম্পানি অ্যাক্রিডিটেশন করে, যারা নাকি ওই ধরেন আমেরিকান কিছু কোম্পানি আছে কিউএস, তারা তাদের কোম্পানিগুলোকে যেন লিনের ট্রেনিং করতে পারে সেই জন্য হলো তার অ্যাক্রিডিটেশন নেয়। বাট আপনার কোম্পানি লিন সার্টিফিকেট দরকার নেই, আপনার কোম্পানির জন্য প্রযোজ্য না। বুঝলেন? আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো জি জি আপনি সিক্স সিগমা এবং লিন নিয়ে কথা বলতেছেন। সিক্স সিগমা কাজ করে কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য, লিন কাজ করে প্রোডাক্ট ডেভেলপ মানে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এবং ওয়েস্টেজ কমানোর জন্য। এটা কি ডিফাইন করা আছে কোন টুলসটা হ্যাঁ, কোয়ালিটির জন্য কাজ করে, কোন টুলসটা এই যে আপনি ফার্স্ট ক্লাস মানে আপনি ছিলেন না? হ্যাঁ, ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আমি ডিটেলস আলোচনা করছিলাম। হ্যাঁ, লিনের কাজটা কি এবং সিক্স সিগমার কাজটা কি, ফার্স্ট ক্লাসে কারা ছিলেন তারা হয়তোবা ভালোভাবে আমি বুঝাই দিয়েছিলাম, যে এখানে লেখা আছে যে ধরেন লিন কিভাবে আসছে, যে দেখেন দ্য প্রিন্সিপাল অফ লিন অর্জ ইন দ্য টয়োটা প্রোডাকশন ডিপিএস 1914 থাইসি হনো ইজ টয়োটা ডেভেলপ দ্য প্রিন্সিপাল ইমপ্রুভ ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সি রিডিউস ওয়েস্ট। এটা হলো লিনের অরিজিন। এটা তো জানি, আমি জাস্ট জিজ্ঞেস করতেছি, মানে জানতে চাইতেছি যে আপনি টুলস গুলা দিবেন, সিক্স সিগমার আলাদা টুলস থাকবে? না না না, এটা আমি বলি এরপরে, আমি যেটা বলি 2000 সালের পর থেকে কিন্তু ইন্টিগ্রেশন হয়ে গেছে। লিন অ্যান্ড সিক্স সিগমা কিন্তু আগে ছিল 2000 সালের আগে, যখন লিনের ক্ষেত্রে কিছু টুল ছিল, ডিম্যাক মেথোডোলজি, সিক্স সিগমা। এখন 2000 সালের পর থেকে আমরা লিন অ্যান্ড সিক্স সিগমা ইন্টিগ্রেটেড করে ফেলছি, একসাথে করে ফেলছি। একসাথে করার পর তখন লিনের টুলস আর সিক্স সিগমা টুলস মিলে টুলস, এই যে আমরা যে মেথড গুলা কথা বলতেছি,
দুইটা মিলে মেথডোলজি গুলা আমরা এখন ট্রেনিং আসতেছে, বুঝছেন? এখন বুঝতে লিনের কিছু টুলস আছে, লিনের কিছু আলাদা টুলস আছে। ওইটা আমরা যখন ডিম্যাক মেথডোলজি, যেমন লিনের একটা, এটা আবার সিক্স সিগমা টুলস এর মধ্যে পড়ে। তো এখন 2000 সালের পরে এটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। ইন্টিগ্রেশন হওয়ার পর দুইটা কনসেপ্ট মিলে কি হয়েছে যে আপনার ইফিসিয়েন্সি বাড়াবে, ওয়েস্টেজ কমাবে, কোয়ালিটি ইনশিওর করবে, লাইক ডিফেক্ট কমাবে। এই চারটাকে কম্বাইন করে হলো এখন আপনার লিন এন্ড সিক্স সিগমা মিলে এলো আমি আপনাকে টুলস গুলো শিখাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। স্যার আপনি যে লিনের ট্রেনিং করেছেন সেই লিনের জার্নিটা কিরকম ছিল এবং কোন সোর্স থেকে করেছিলেন যদি আচ্ছা, একটু এটা হলো বলতেন। ইউরোপিয়ান একটা কোম্পানি। আমি লিনের যে জার্নিটা হলো, লিন ব্ল্যাক বেল্ট যখন আপনি করবেন, ব্ল্যাক বেল্ট সার্টিফাইড ব্ল্যাক বেল্ট, সেখানে ট্রেনিং এর ডিউরেশন থাকবে আপনার 3 মাস, আর বেশিও থাকে। 3 মাসের মধ্যে কমপ্লিট করা লাগে। লাস্ট যে আপনার টোটাল 70টা আপনার সেশন থাকবে, কুইজ থাকবে, এবং লাস্ট যে আপনার কুইজটা হবে লাইক দিস আপনার সেখানে আপনার টোটাল 150টার মতো কোশ্চেন থাকবে, যে আমি যেখান থেকে করছি। আর অন্য কোম্পানিতে 100টা থাকে। এখান থেকে আপনার 75% মার্ক আপনার পাইতে হবে। 75% মার্ক যখন আপনি অ্যাচিভ করবেন, অনেকে ম্যাক্সিমাম ফেলই করে, বাংলাদেশে খুব কম আছে যে আপনার এমন 70টা মডিউলের উপর, আমি যেটা বললাম যে 70টা মডিউল তো আপনি পারবেন না। তো 70টা মডিউলের উপর আপনার পড়াশোনা করতে হবে। লাইক আপনি যখন ওই সার্টিফাইড লিন সিক্স সিগমা করবেন, দেখবেন গার্মেন্টস এর 4-5টা টুলস আপনার গার্মেন্টস রিলেটেড, আর ম্যাক্সিমাম গার্মেন্টস এর কথা লেখাই নাই এখানে। ম্যাক্সিমাম হলো ইলেকট্রিক, কারণ লিনটা তো জাপানি ভার্সন, জাপানি থেকে আসছে। ম্যাক্সিমাম হলো আছে হলো আপনার ফুড ইন্ডাস্ট্রির আছে, ফার্মাসিউটিক্যাল আছে, আদার্স ইন্ডাস্ট্রির বেশি। তো আপনাকে 70টা কোশ্চেন লাস্ট স্টেজে যখন আসবেন, আপনি যদি ওই 3 মাস ক্লাস না করেন, কন্টিনিউ যদি আপনি অ্যাটেন্ড না থাকেন, লাস্টে আইসা ওই 150টা কোশ্চেনের মধ্যে আপনি 70 মার্ক 75 মার্ক পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। ফার্স্ট টাইম আমি রিজেক্ট হয়েছিলাম। ফার্স্ট টাইম ওদের 3টা ট্রাম থাকে এক্সামে, 2-3বার চান্স দেয়। প্রথমবার পারা যায় না, প্রথমবার একটা আইডিয়া হয়ে গেছে যে না, আমি এই কোশ্চেন গুলা রং ছিল। তখন ওখান থেকে লার্নিং করছি যে না, আমার এই কোশ্চেন গুলা ভুল হয়েছে, কারণ লাস্টে তো আমার রেজাল্ট আসছে। ফার্স্টে যেমন আমার 55 ছিল, পরে সেকেন্ড টাইম কোশ্চেন অ্যান্সার দিয়েছে, পরে সেকেন্ড টাইমে আমার 82 আসছে, পরে ইয়া হয়ে গেছে, এলিজিবল হয়েছে। তো ব্ল্যাক বেল্টের ক্ষেত্রে হলো এটা। আর গ্রিন বেল্টের ক্ষেত্রে আপনার কম। গ্রিন বেল্টের ক্ষেত্রে আপনার টোটাল থাকে হলো টুলস, এখানে টোটাল 25টা ওদের ইয়া থাকে, কুইজ থাকে। এবং লাস্টে হলো আপনার 100 মার্কের এক্সাম থাকবে। 100 মার্ক থেকে আপনার 75 পাইতে হবে। পাওয়ার পর আপনাকে 2বার চান্স দেয়, 2বারের মাথা, 3বারের লাস্ট দেয় না। তো 3বারের মাথায় আপনার দেয় না। যদি আপনি 2বার ফেল করেন, 3বার দিবে না। আর সেকেন্ড টাইম যখন আপনি রিপিটেড এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পর যদি আপনি পাশ করেন, তখন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হয়ে যায়। এরপর ব্ল্যাক বেল্ট করার পর আপনার হলো আপনি চ্যাম্পিয়ন করতে পারবেন, ট্রেনার করতে পারবেন, ব্ল্যাক বেল্ট এবং গ্রিন বেল্ট করার পর। স্যার এগুলো কি অনলাইন কোর্স? আপনার ম্যাক্সিমাম আপনি যখন ইউএসএ থেকে করবেন, ইউকে থেকে, সবকটাই অনলাইন সিস্টেম করা। বাংলাদেশে তো আর এখন লিনের কোনো ট্রেনিং নাই, অনলাইনে আপনাকে পে করতে হবে। লাইক আপনি যদি ব্ল্যাক বেল্ট করতে চান, এখন একুএস থেকে ওরা অফার করতেছে। আগে লাস্ট 2 ডিসেম্বরের দিকে ওদের একটা ইয়া ছিল, ক্রিসমাস অফার ছিল। এখন আপনি সার্চ করলে পাবেন, এখন মনে হয় ওনাদের $1500, লাইক 1,60,000 টাকার মতো পড়বে ব্ল্যাক বেল্টটা করলে। আর গ্রিন বেল্ট করলে মনে হয় 1,00,000 টাকার মতো আপনার যাবে এখন। স্যার এগুলার সোর্স গুলো কি কি? সোর্স আমি দিয়ে দিব না আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে তো নাই। আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব না, স্যার একটা মেসেজ। স্যার এগুলার আমাদের ক্লাসের বিষয়গুলোতে আলোচনা বা কোনো বিষয় জানার ক্ষেত্রে স্যার কোনো একটা গ্রুপ থাকলে বেটার হতো না? আমি এটাই, ওরা তো গ্রুপ ওপেন করে নাই। আমি এজ এ ট্রেনার হিসেবে এখানে আছে। আমি কিন্তু ইয়ে না, এমএসসিটির ট্রেনার নট অনলি। ওনারা কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, তাদের সাথে আমি সোর্স লাগবে ওনাদেরকে দিয়ে দিব না, তারা আপনাদেরকে দিয়ে দিবে না কোন কোন জায়গা থেকে ব্ল্যাক বেল্ট। এখন ওরা অনেক সময় অফার দেয়, মাঝে মধ্যে অফার থাকে, অফার থেকে আপনারা করতে পারেন। তখন 50-60 হাজার টাকা অফার থাকে তখন, ক্রিসমাস ডে কিংবা ফার্স্ট 31st-এর পরে তখন কিছু অফার থাকে, তখন 60-70-80 হাজার টাকার মধ্যে করা যায় তখন।
স্যার বাট মানে এখন অনেক বেশি, 2-3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকার উপরে হবে। স্যার মানে এত কস্টিং দিয়ে করে আসলে অ্যাকচুয়ালি বেনিফিটটা কি এটা যদি আচ্ছা আমি বলতেন। বলি, লিনের ক্ষেত্রে নট অনলি বাংলাদেশে বেনিফিট নাই, লিনটা হলো ওয়ার্ল্ড ওয়াইড। আপনি লিন গার্মেন্টস ট্রেডের জন্য তো খুব কম ইমপ্লিমেন্টেড আমি যেটা বলি। কারণ লিন যখন ব্ল্যাক বেল্ট আপনি করবেন, দেখবেন যে আপনার গার্মেন্টস এর একজনও পাবেন না, একজন কি দুইজন, ম্যাক্সিমাম হলো আপনার জাপানিজ, ভিয়েতনাম, আদার্স ইন্ডাস্ট্রি থেকে ওরা থাকে। তো এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড আপনার হলো এই সার্টিফিকেটের ভ্যালুটা বেশি। আপনি যখন লিন ব্ল্যাক বেল্ট হবেন, আপনি যদি আদার্স ইন্ডাস্ট্রিতে যান, লাইক বাহিরে যাওয়ার থিঙ্কিং থাকে যে না আমি, কিংবা বাংলাদেশেও আছে এখন, ডে বাই ডে এটার একটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একটা প্রায়োরিটি চলে আসতেছে, আগে এটা ছিল না। এই ক্ষেত্রে করা আর কি, যে না আমার থিঙ্কিংটা হলো ইন ফিউচার যদি আমার মনে হয় যে না অপারেশন আদার সাইডে যাব, সেক্ষেত্রে করা আর কি। আর আরেকটা বিষয় যেটা বলি আপনাদের এখানে, মেন হলো আপনার লিন সিক্স সিগমাটা করছেন আমাদের, আমি এইচআর এ জব করি, সেক্ষেত্রে আপনাদেরকে বলি আমার হলো এইচআর অপারেশন। আমরা ম্যাক্সিমাম সময় লোক যখন হায়ার করি, তখন হলো আপনাদের এই ব্ল্যাক বেল্ট যে সার্টিফিকেটটা নিচ্ছেন, এটা এনাফ এখন আপনাদের জিএম লেভেল পর্যন্ত। এটা বাংলাদেশে এমন স্কিল ম্যান পাওয়ার হয় না, ব্ল্যাক বেল্ট হোল্ডার তো কম, আপনার যে ইন্টারভিউ নিবে তারই নিলে লিনের সে দেখবেন সর্বোচ্চ যেই টুলস গুলো নিয়ে জানে, আমি যেটা জানি কোয়ালিটির ম্যাক্সিমাম শ্রীলঙ্কানদের সাথে কাজ করে, আমি যেখানে আছে ওখানে শ্রীলঙ্কান, তারা যেটা জানে আপনার A3 ম্যাথোডোলজি জানে, তারপর কানবান, কাইজেন, টিমুট, টিমেক, এই টুলস গুলো নিয়ে 5S, 5Y, ফিশবোন ডায়াগ্রাম, 7QCO টুলস, টিপিএম, টিকিউএম, যেটা আমি আপনাদেরকে শিখাবো, এর বাইরে কেউ জানে না বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, এর বাইরে টুলস জানে না। তা আমি আপনাদেরকে যে স্লাইডটা দিব, এইটা যদি আপনারা মোটামুটি স্টাডি করতে পারেন, কিংবা আপনারা মোটামুটি আপনাদের ট্রেডে আপনি অ্যানালাইসিস করতে পারেন, কাজে লাগাইতে পারেন, এর বাইরে এখন পর্যন্ত বাংলাদেশে হাইলি ক্যাপাবল লাইক মাস্টার ব্ল্যাক বেল্ট তো নাই, এই ট্রেডে নাই। সো আপনাকে ওই যে ইন্টারভিউতে আটকাবে, এর বাইরে আপনি খুব কম পাবেন যে এর বাইরে টুলস লিনিয়ার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা আছে। সো আপনি সবচেয়ে বেটার যে স্টাডি করা, যে আজকে ট্রেনিং আমি করলাম, 3 দিন 4 দিন ট্রেনিং করার পর ট্রেনিং স্লাইড রেখে দিলাম, রেকর্ডিং গুলা রেখে দিলাম, এরপর আর কোনো অ্যাক্টিভিটিস নাই। তো সর্বোচ্চ 1 মাস 2 মাস পরে দেখবেন সব ভুলে যাবেন, দুই একটা মনে থাকবে যেটা আপনার রিলেটেড, 5S, 5Y, হয়তো বা কিছু আপনার টুলস মনে থাকবে। বাট এটা আপনি যদি পড়েন, পড়ার পর আপনার আপনার প্রসেসে যে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন কিছু, জাস্ট আপনি নিজে কিছু অ্যাসাইনমেন্ট রেডি করতে পারেন, তখন এটা মনে থাকবে। এবং মনে থেকে আপনি যখন ব্ল্যাক বেল্ট লিখবেন যে আমি সার্টিফাইড, তারা তো বলবে না কোথা থেকে করছেন, তখন বলবে, কোশ্চেন করবে আপনি ব্ল্যাক বেল্ট থেকে কি শিখলেন, আপনার কি কি টুল শিখছেন, কিভাবে ডেভেলপ করছেন। আপনি দুই একটা ডেভেলপমেন্ট দেখান যে আপনার কোম্পানিতে 5S সিস্টেম ডেভেলপ করার পরে কি আউটকাম ছিল, ডিমেক মেথোডোলজির মধ্যে কি আউটকাম থাকবে, কাইজেন সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে কি আউটকাম থাকবে, টিকিউএম থেকে কি কি আউটকাম, এই আউটকাম গুলা কোশ্চেন করবে আপনাকে। জাস্ট কোশ্চেন রাইজ করবে যে আপনি এই টুলস থেকে আমাকে প্রোডাকশন এফিসিয়েন্সি কত% বাড়বে, কোয়ালিটি ডিফেক্ট কিভাবে কমবে। তখন যদি আপনি বোঝাইতে পারেন যে এই টুলস, এই 5টা টুলস ডেভেলপ করার মাধ্যমে ডিফেক্ট অ্যানালাইসিস কমবে, প্রোডাকশন রিডাকশন, এইভাবে যদি আপনি বোঝাইতে পারেন, দেন আপনাকে বলবেও না যে আপনি ইউএসএ থেকে করছেন না এমএসসিটি থেকে কোর্স করছেন, জিজ্ঞেস করবেন না। এখন দেখা গেল আপনি ইউএসএ থেকে 2 লাখ টাকা দিয়ে লিনের ট্রেনিং করলেন, ওখান থেকে আপনি কিছু শিখতে পারবেন অ্যাজ ইউজুয়াল। আমি যদি বলি কেউ যদি করেন, ওখানে গার্মেন্টস এর কিছু নাই, এখানে টুলস শুধু শিখাবে আপনি। তো 2 লাখ টাকা দিয়ে করলেন, করার পর আপনাকে ট্রেনিং ইন্টারভিউতে জিজ্ঞেস করলে আপনি কিছুই বলতে পারলেন না, তাহলে লাভ হবে তখন? তখন কিন্তু ভ্যালু নাই, কারণ ওই সার্টিফিকেটের ভ্যালু আপনাকে দিবে না, 2 লাখ টাকা দিয়ে করেন আর 1.5 লাখ টাকা দিয়ে করেন। আর গার্মেন্টস ট্রেডে আমাদের এখন পর্যন্ত যেটা আছে, এটা হলো প্র্যাকটিক্যাল ওয়ার্ক, লাইক আপনি ইমপ্লিমেন্টেশন আপনি কি পরিমাণ করতে পারেন, এটা হলো আপনাকে ডিপেন্ড করবে। আচ্ছা, কেস স্টাডির ক্ষেত্রে একজন বলছে স্যার ইউ আর রিকোয়েস্টেড সেট ওয়ান কেস স্টাডি স্পেশালি ফর ফুড প্যাকেজিং। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি একটা ফুড আপনাদের প্যাকেজিং এর উপর একটা কেস স্টাডি আমি আলোচনা করব, যেহেতু 3জন পার্টিসিপেন্ট আছেন, যেহেতু পার্টিসিপেন্ট বেশি, আপনাদের ব্যাপারে আলোচনা করলে তারা হয়তো বা সাইলেন্ট থাকবে।
একটা ট্রেনিং এর ক্ষেত্রে কিছু ইয়ে আছে, দেখা গেল একটা ট্রেনিং এ 50 জন 20 জন পার্টিসিপেন্ট, এখানে 15 জন একটা ট্রেডের, 5 জন আরেকটা ট্রেডের, তখন 5 জনের জন্য যদি আমি কেস স্টাডি আলোচনা করি 10 থেকে 15 মিনিট, এই 15 জন তারা মিলাইতে পারবে না। তো আপনাদের, যেহেতু আমি তারপরে একটা কেস স্টাডি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা প্রোডাকশন ইফিসিয়েন্সি কিংবা ডিফেক্ট কমাবেন, এটার জন্য একটা কেস স্টাডি রেডি করে দিব। ঠিক আছে, আমাদের 2 ঘন্টা করে সেশন হবে, 4 দিনের সেশন। তো এটা ছিল ফার্স্টে আমরা বলছিলাম 2 থেকে 3 দিন হবে, তো 4 দিন আমরা এলোকেট করে নিছি। লাস্ট স্টেজ হয়তো বা ক্লাসে আধা ঘন্টা 20 মিনিট বেশি লাগতে পারে, যেহেতু আপনারা ওই ওয়ার্কিং টাইমে করতেছি। এটা ক্লাসটা নেওয়ার কথা ছিল শনিবার, তো আমি ওই এমএসসিটি কে বলছি যেহেতু লাগলে আমরা একদিন বেশি নেবো, কারণ সবাই অফিস থেকে আসে। এখন যদি 3 ঘন্টা করে ক্লাস নেই আপনারও, আহ, কারণ কিছু আমরা ট্রেনার হিসেবে আমরা জানি যে ট্রেনিং যদি অনলাইন ট্রেনিং 3-4 ঘন্টা হয় তখন আপনি ব্রেনে নিতে পারবেন না সারাদিন পরে। অনলাইন ট্রেনিং 2 থেকে 2.5 ঘন্টা হলে বেস্ট, আপনার তখন কনসাইনমেন্টটা থাকবে, আপনি লার্নিং কিংবা গ্যাদার করতে পারবেন। আর যদি এটার ডিউরেশনটা বেশি হয় তখন আপনার কাছে তখন ইয়ে মনে হবে যে না। তো আজকে শেষ করি, আমাদের কারো কোনো কোশ্চেন না স্যার থাকলে শেষ করে ফেলি। স্যার আমাদের হোমওয়ার্কটা কি কি দিলেন স্যার, একটু যদি ডিটেলসটা আবার। আচ্ছা, হোমওয়ার্ক যেটা আজকে আলোচনা করছি যে কেস স্টাডি, এটা আপনাদের হোমওয়ার্ক। আপনি ওই আজকে যেটা আলোচনা করা হলো, বলেন তো আজকে কি কেস স্টাডিটা নিয়ে আলোচনা করছি? ডিফেক্ট। তো ডিফেক্ট নিয়ে আপনারা যেটা ডিমেক মেথডোলজি, ডিমেকটা নিয়ে আপনারা জাস্ট একটা অ্যাসাইনমেন্ট রেডি করেন। জাস্ট আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করছি একটু সার্চ করেন, তারপর আপনার ইয়ে অনুযায়ী 2-1 দিনের ভিতরে আপনারা আপনার ইন্ডাস্ট্রির উপর বেস করে একটা অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলেন। ট্রাই করেন ও যতটুকু সম্ভব হোক ডিমেক মেথডোলজি দিয়ে জাস্ট একটা অ্যাসাইনমেন্ট রেডি করেন, জাস্ট আমরা দেখব। স্যার আজকের রেকর্ডিংটা আর হচ্ছে মানে কোশ্চেনটা তো পাওয়া লাগবে স্যার, ওটা কিভাবে পেতে পারি? আচ্ছা, আজকে রেকর্ডিংটা পাইলেই হবে। আপনি এমএসসিটির মনে হয় সাব্বিরা, ওই আপনার যার সাথে কোঅর্ডিনেটর আছে তাকে বলেন, সে দিয়ে দিবে আশা করি। রেকর্ডিংটা পেয়ে যাবেন, তার সাথে কথা বললে রেকর্ডিংটা সে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।